দর্শক শুভেচ্ছা দিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের আলোচনায় আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন যে আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু দীর্ঘ হলেও আমি আপনাদেরকে অনুরোধ করব পুরো পর্বটি দেখার জন্য, কারণ আজকে 25শে ফেব্রুয়ারির আমাদের বিডিআর বিদ্রোহের নামে প্রায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করার 12 বছর পূর্তি। আমরা যদি বলি এই 12 বছরে এই হত্যাকাণ্ডের বিচার তো হয়নি, সুষ্ঠু তদন্তও হয়নি। এবং আমরা এই সংক্রান্ত কিছু কাজ করতে যেয়ে দেখলাম যে প্রচুর ঘাপলা, প্রচুর অসামঞ্জস্য, এবং যারা এই তদন্ত প্রক্রিয়ার সঙ্গে ছিলেন, যারা বাইরে থেকে নিয়ন্ত্রণ করেছেন, সবকিছু মিলিয়ে এরকম একটি ভয়াবহ, মর্মান্তিক, দুঃখজনক এবং বাংলাদেশের জন্য বাংলাদেশের যে ক্ষতি হলো আমাদের, তার বিষয়ে আমাদের শাসক দল কিংবা সেনাবাহিনী কিংবা অন্য কোনো পর্যায়েরই কোনো ধরনের মাথা ব্যথা নেই। অনেকটা এই দিবস আসে, ফুল দেয়, শোক দেয়, বিচার হবে, এই হবে, সেই হবে, দুঃখজনক ঘটনা, এইসব কথা বলেই পার হয়ে যাচ্ছে। তো আজকে এই সব বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করার জন্য যোগ দিচ্ছেন সাংবাদিক, লেখক, কলামিস্ট এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্যাচের কর্মকর্তা ক্যাপ্টেন শহীদ ইসলাম। শহীদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক, আমাকে আহ্বান করানোর জন্য, এবং দর্শক শ্রোতাদের প্রতি আমার আসসালামু আলাইকুম। শহীদ ভাই, এই যে 25শে ফেব্রুয়ারি 12 বছর পূর্ণ হলো, তো মানে আমি যেটি বলছিলাম যে এখন পর্যন্ত বিচার তো দূরের কথা, এই হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু তদন্তই হয় নাই। কিন্তু তদন্ত বলতে যা বোঝায় সবই জোড়াতালি দিয়ে, সবই মানে এলোমেলো ভাবেই কাজ হয়েছে। এবং আমি যদি প্রথমেই পিলখানায় নিহত লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান 24 রাইফেল ব্যাটালিয়নের সিইও, তার এক আত্মীয় একটি ইন্টারভিউ দিয়েছেন সাংবাদিকদের কাছে। আমরা ফেসবুক থেকে সেই ইন্টারভিউতে পেয়েছি, আমরা একটু দেখাতে চাই। 3000 পেজ লেখা হয়েছে, সেখান থেকে মাত্র 800 পেজ মানে বিচারকেরা কাউন্টেড করছে। 3000 পেজের মধ্যে মাত্র 800 পেজ। 25 তারিখ আজকে বা কালকে থেকে আপনাদের গুঞ্জন দেখা যায়, তার আগে কিন্তু সারা বছর আপনারা কিছুই লেখেন না। আমাদের এই চুলোকুটি দেশে অনেকে জানেই না যে 25 ফেব্রুয়ারি কি হয়েছে। রাইফেল ব্যাটালিয়নের সিও হয়ে আসলো, কি করছে তারা তার সাথে, মানে শুধু যদি যেদিন বডিটা দেখা যায় তো আর মিডিয়াকে দেখানো যায় তো বডিটা সাথে কি হয়েছে শুধু তারাই বলতে পারতো কি হয়েছে। বুঝতে পারছেন শহীদ ভাই কি মর্মান্তিক এই এবং এই ছবিটিতে আমি একটি ইফেক্ট ব্যবহার করেছি যে এই বক্তব্য শুধু একজনের বক্তব্য না, কিন্তু এই বক্তব্য কিন্তু 57 জন যে সেনা কর্মকর্তা, তাদের প্রত্যেকটি পরিবারের, প্রত্যেকটি বন্ধু স্বজনের বক্তব্য। এবং এই ঘটনাটিতে আমি শহীদ ভাই একটু ইমোশনাল হয়ে যাই, কারণ 25শে ফেব্রুয়ারির সূচনা থেকে আমি তো তখন ঢাকায় ছিলাম এবং আমি খুব ভেরি অ্যাক্টিভলি এই বিডিআর হত্যাকাণ্ডের নামে এই যে মিউটিনি, এই যে সকল কিছু কভার করেছি। এবং আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই ঘটনার সঙ্গে আমার যে ইনভলভমেন্ট, সেনাবাহিনীর সদস্যরা যখন মেইন গেট দিয়ে ঢুকে, পিলখানা মেইন গেট দিয়ে যখন 27 তারিখে তাদেরকে ঢুকতে অনুমতি দেওয়া হয়, সে সময় আমি রাইফেল স্কোয়ারের পেছনের গ্রিল টপকায় আমি এবং আমার ক্যামেরা পার্সন সিনহা আমরা ভিতরে ঢুকে যাই। এবং প্রথম যে লুটপাট এবং গণকবর সকল কিছু আমি প্রথম রিপোর্ট করি এবং এটি নিয়েও ব্যাপক চাপের মুখোমুখি হয়েছিলাম। তো আমি আপনাকে একটু দেখাতে চাই, দর্শকদেরকে সেই রিপোর্টটি দেখাতে চাই। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি বিডিআর সদর দপ্তরের ভেতরে অফিসার্স মেসের একটি কক্ষে। এই রুমটি ইতিমধ্যে তছনছ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছড়িয়ে ছিটিয়ে আছে কাপড় চোপড়, আলমারি খোলা, সবকিছু হচ্ছে ছিন্ন ভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আমরা এখানে একটি ইউনিফর্ম দেখতে পাচ্ছি। ইউনিফর্মের নাম লেখা আছে রিয়াজ, এবং এখানে যে র্যাঙ্কটি রয়েছে তাতে মনে হচ্ছে তিনি মেজর পদমর্যাদার কোন কর্মকর্তা, যিনি এখানে কর্মরত ছিলেন। তো আসলে এই রিয়াজ সাহেবের কি পরিণতি হয়েছে আমরা এখন জানি না। আমরা হয়তো আরো বিস্তারিত তল্লাশির পরে হয়তো আমরা জানতে পারবো যে আসলে কি ঘটেছে এই রিয়াজ সাহেবের ভাগ্যে। দর্শক, এখানেও আরেকটি কর্মকর্তার কক্ষ, এখানেও আসলে সবকিছু ভেঙে চুরে তছনছ করা হয়েছে। এখানে ব্যাপক লুটপাট চলেছে, আমরা দেখে বুঝতে পারছি। কারণ আপনারা দেখছেন যে এখানে বেশ কিছু জুয়েলারি বক্স আছে, কিন্তু জুয়েলারি বক্স খালি। এরকম অসংখ্য জুয়েলারি বক্স এখানে
পড়ে আছে। যেমন এখানে এখানে একটি জুয়েলারি আমরা পাচ্ছি, কিন্তু বাকিগুলো সব নিয়ে যাওয়া হয়েছে। তবে যেগুলো ঠিক গোল্ড নয় সেই জিনিসগুলো কিন্তু এখানে ফেলে যাওয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র তাদের দাবি দেওয়া, বিডিআর জওয়ানরা যা বলছিল তাদের দাবি দেওয়া শুধু তা নয়, এখানে আমরা দেখছি যে ইচ্ছা মতো লুটপাট হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে। যেমন এখানে এখানে খাটের তোষক উল্টিয়ে দেখা হয়েছে যে আসলে আর কিছু আছে কিনা, ভেঙে ফেলা হয়েছে এখানকার ওয়ার্ডরোব এবং অন্যান্য অন্যান্য জিনিসপত্র। এবং এখানে আমরা দেখছি, আমরা অবশ্য ওনার নাম জানি না, যে ছবি আমরা দেখছি যা দেখছি তাতে মনে হচ্ছে যে খুব সদ্য বিবাহিত ছিলেন এই অফিসার। আসলে এখনো জানি না তার কি পরিণতি হয়েছে। এখানে এখানে আরেকটি কক্ষ, দর্শক আমাদের এখানে একটি ইউনিফর্ম ঝুলানো আছে। আমরা দেখতে পাচ্ছি যে ওনার নাম হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুল হুদা। তার ইউনিফর্মটি আমরা এখানে দেখছি, তার রুমটি তছনছ করা হয়েছে। এবং রুমের আরেকটি পাশে আমরা এখানে দেখছি যে প্রেসিডেন্টস মেডেল তিনি পেয়েছিলেন সাহসিকতার জন্য। এই বিডিআর সপ্তাহে আসলে তাকে এই পদকটি পরিয়ে দিয়েছিলেন, কিন্তু তার পরদিনই আসলে কি হয়েছে এখন আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তো শহীদ ভাই, এই হচ্ছে অনেক বড় একটা রিপোর্টের ভিতরের সবকিছু একটু ছোট অংশ, জাস্ট আমার ইনভলভমেন্টটা বোঝানোর জন্য আমি দর্শকদের সঙ্গে শেয়ার করলাম। এবং আপনি বিডিআর পিলখানার এই হত্যাকাণ্ড নিয়ে অনেক লেখা লিখেছেন, আপনার আর্টিকেল আছে, এবং আমি যতটুকু জানি আপনি যে গ্রন্থের কাজও করছেন, যে কোনো সময় হয়তো আমরা সহসাই একটি বই পাবো এই হত্যাকাণ্ড নিয়ে। তো আমি আপনার কাছে জানতে চাই, যেমন এই হত্যা মামলায় 6046 জনকে আসামি করা হয়েছিল, এবং তার মধ্যে হত্যা মামলায় 850 জন এবং বিস্ফোরক মামলায় 787 জনকে। তো আপনার কি মনে হয় এই যে হত্যাকাণ্ড, খুব সংক্ষেপে একটু জানতে চাই আপনার পর্যবেক্ষণটা, তারপর আমরা অন্য প্রসঙ্গে যাবো। এই যে এই প্রেক্ষাপটটা কি, কেন এটা হলো? প্রেক্ষাপটটা হলো, এটা একটু পিছনের দিকে তাকাতে হবে। বিডিআর আসলে বাংলাদেশে এমন একটা ফোর্স যে পৃথিবীর বিভিন্ন দেশে সীমান্তরক্ষী যেসব বাহিনী আছে তার মধ্যে এই বাংলাদেশ রাইফেল যেটা ছিল, বা এটা যখন বিজিবি যেটা এখন, এটা হলো বলা যায় শ্রেষ্ঠতম পর্যায়ের একটা বাহিনী। আর এর প্রধানতম কারণ হলো এটা নির্বাচন প্রক্রিয়া সৈনিকদের, এটা হলো সর্বোত্তম মানের, আর এটাকে কমান্ড করা হয় চৌকস মিলিটারি অফিসার দিয়ে। আপনি ভারতের যে কাউন্টার পার্ট যেটা বিএসএফ কিন্তু হাইব্রিড অফিসার্স, ইভেন ওদের সিএসপি ক্যাডার বা ওই যে সিভিল সার্ভিস ক্যাডার থেকেও আসে অনেকে, পুলিশের অফিসার আসে, তারপরে ওদের কিছু নিজস্ব অফিসার আছে। কিন্তু বিডিআর ইজ এ কম্প্যাক্ট প্যারামিলিটারি, যেটা কিন্তু অ্যাজ গুড অ্যাজ এ মিলিটারি ফোর্স। তো আচ্ছা, এটা হলো একটা অংশ যেটার জন্য স্বাধীনতার পর থেকে ভারত কিন্তু এই বাহিনীটাকে পছন্দ করে না, আমাদের প্রতিবেশী দেশ। কারণ আমাদের তো সীমান্তের এই 4200 কিলোমিটারের মধ্যে বেশিরভাগটাই তো ভারতের সাথে। আচ্ছা, এরপর হলো কি, সংক্ষিপ্ত করতে গেলে ব্যাপারটা যা দাঁড়ায় সেটা হলো 2001 সালের এপ্রিল মাসের 16 তারিখ সম্ভবত আমাদের এই সিলেটে তামাবিল এলাকাতে আমাদের পাদুয়া নামে আমাদের একটা জায়গা আছে, ওখানে অ্যাডভার্স পজিশন বলি আমরা, আমাদের জায়গা। এটা মুক্তিযুদ্ধের পর থেকে ভারতের হাতে, ওখানে মুক্তিযুদ্ধের সময় প্রশিক্ষণ হতো কিছুটা, তারপরে এই জায়গাটা ভারত আমাদেরকে আর দেয়নি। পদুয়া রৌমারী সীমান্ত, হ্যাঁ, পদুয়া রৌমারীটা পরেরটা, এটা পদুয়াটা একটা, আর রৌমারী কিন্তু আরো অনেক দূরে, আমি আসছি সেটা। তো আমি জাস্ট এখন 2-3 মিনিট সময় নেবো, কারণ এই প্রেক্ষাপটটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে পাদুয়াতে হলো কি, আপনার ওখানে আপনার বাংলাদেশ কিন্তু জায়গাটা হস্তান্তর করছে না, তার জন্য ওরিড না বাংলাদেশ, এখানে তারা 10 কিলোমিটার একটা রাস্তা বানিয়েছে, যেটা পাদুয়া থেকে তাদের আরেকটা বর্ডার পোস্টের সাথে সংযোগ করার জন্য, যার মধ্যে প্রায় 4 কিলোমিটারই বাংলাদেশের সীমান্ত আমাদের একদম ভিতর দিয়ে রাস্তাটা করা হয়েছে। প্রতিবাদ করার পরে কোনো কিছু হয় নাই, তারপর আমাদের বিডিআর স্বপ্রণোদিত হয়ে পাদুয়া দখল করে নিয়েছে, যেহেতু এটা ঐতিহাসিকভাবে আমাদের জায়গা, ম্যাপও আমাদের জায়গা, এবং এটা নিয়ে অ্যাডভার্স পজিশন, মানে এরকম অ্যাডভার্স পজিশন আমাদের 5-50টা আছে ওদের ভিতরে। তো যাই হোক, তো পরে এটা করার পরে তো ভারত মানে একেবারে হতচকিত অবস্থা, যে বাংলাদেশের বিডিআর এত বড় সাহস করতে পায়, এটা করে ফেললো। 3 দিন পরে, 16 তারিখের পরে 3 দিন পরে, সম্ভবত 18 তারিখ, তারা 120 কিলোমিটার দূরে আমাদের কুড়িগ্রাম সীমান্তের আপনার এই বাড়ি এলাকা একটা সীমান্ত পোস্ট আছে, সেই জায়গাতে তারা ভোর রাত্রে এমন একটা অ্যাটাক করলো, কমপ্লিট ফুল ব্যাটালিয়ন নিয়ে, অলমোস্ট 400 সৈনিক ওখানে ছিল, এবং ভিতরে আবার ভারতের আপনার সেনাবাহিনীর ব্ল্যাক কমান্ডো, যে স্পেশাল ইলিট যে কমান্ডো বাহিনী, ওদের একটা মিশ্রণ ছিল এর মধ্যে, এবং আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আক্রমণটা করেছে। তো বিওপিতে, বাংলাদেশের বর্ডারে বিওপিতে নর্মালি 2 সেকশন
ট্রুপস থাকে, দ্যাট মিনস 20 জন 22 জন। এর মধ্যে অর্ধেক ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি, ঘুম নিদ্রা উৎসবে থাকে, বাকি অর্ধেক অন ডিউটি থাকে। কিন্তু সৌভাগ্যবশত ওই সীমান্তে যে আমাদের গ্রাম এলাকা, যে আমাদের যে গোয়েন্দাগুলো আছে গ্রামবাসীর মধ্যে, তারা এই ভোর রাত্রে আক্রমণটা, বিশাল আকারের আক্রমণ, 400-450 সোলজার একসাথে আক্রমণ করছে, ওটা দেখতে পেরে তারা আগে বিডিআরকে জানিয়ে দিয়েছে। জানার ফলে বিডিআর স্ট্যান্ডার্ড যে প্রসিডিয়ার, ওই প্রসিডিয়ার ফলো করে ওরা যেহেতু আমাদের সীমান্তের ভিতর ঢুকে গেছে, তারা করছে কি, তাদেরকে প্রতিহত করছে, এবং এমন ভাবে প্রতিহত করছে, তারা যেহেতু ডিফেন্সে ছিল, ওরা অ্যাটাকে আসছে। এখন ওরা দুই পক্ষ স্বীকারই করলো যে 16 জন মারা গেছে ওদের, বাট দুই দেশেরই মিডিয়া আরো দেখালো যে মূলত 70 থেকে 80 জন মারা গেছে, এবং কমপ্লিট এই ব্যাটেলিয়নটা অলমোস্ট ওয়াইপ আউট হওয়ার পথে, প্রায় 300-র উপরে ওখানে আহত হয়েছে। এই দুইটা ঘটনা, এই দুইটা পরাজয় ভারতের, এই দুইটা পরাজয় থেকে ভারত বুঝে নিল, আমি সরাসরি ভারতের কথাই বলছি, বিকজ এখানে রাগডাক করার সময় নেই আর এটার মধ্যে। ভারত বুঝে নিল যে এই বিডিআর বাহিনী যতদিন পর্যন্ত সেনাবাহিনীর কমান্ডে থাকবে, সেনাবাহিনীর অফিসারদের, এটাকে কোনো অবস্থাতে কিছু করা যাবে না। সুতরাং এটাকে এখন প্রতিহত করতে হবে। আর এই দুইটা পরাজয় ভারত কোনো অবস্থায় সহ্য করতে পারছিল না। এরপর থেকেই ষড়যন্ত্রটা শুরু হলো। সংক্ষিপ্তভাবে বলতে গেলে, এক পর্যায়ে এসে বিডিআর এর ভিতরে এই অপারেশন ডাল ভাত চালু হলো পরবর্তীকালে, যখন 111-এর সরকার পরিবর্তন হলো, জেনারেল মঈন যখন ক্ষমতায় আসলো, সুকৌশলে ওই প্রোগ্রামটা দিয়ে এই ওদের মধ্যে একটা কোন্দল সৃষ্টি করে দিল, এবং সৈনিকরা এক পর্যায়ে অভিযুক্ত করলো অফিসারদেরকে যে এই অপারেশন ডাল ভাতের টাকা কোথায়, এই সেই, এই ধরনের একটা বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হলো বাহিনীর ভিতর। ওইটার অজুহাতে এই বিদ্রোহ, এবং এই বিদ্রোহের মধ্যে কিন্তু ভারতীয় কিছু সৈনিকেরও অংশগ্রহণ ছিল, যাদেরকে আপনি মাথায় ওই বন্দনা পরা অবস্থায় দেখবেন, এরা এক পায়ে দাঁড়িয়ে আছে। আমাদের বিডিআর সোলজাররা কিন্তু যথেষ্ট স্মার্ট, তাদের দৈহিক কাঠামো, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের মাথার টুপি, সবকিছুতে বোঝা যায় এরা বাইরের কোনো আগত কোনো বাহিনী। এই হলো বেসিক্যালি, এটা হলো ওটার প্রতিশোধ। এবং এখানে এই বিদ্রোহটা ঘটানো হয়েছে ভিতর থেকে, আমাদের দেশের সরকারকে ব্যবহার করে এই ঘটনাটা ঘটানো হয়েছে। আমাদের গবেষণার এটা কিন্তু কনক্লুশন। তো তাহলে জনাব শহীদ ইসলাম, আপনি বলতে চাচ্ছেন যে পদুয়া বা রৌমারী সীমান্তের, এটা কি পদুয়া সীমান্ত না? পাদুয়াটাতে প্রথম সংঘর্ষটা যেটা হলো, আর ওরা কাউন্টার অ্যাটাক করলো এসে রৌমারীতে। জি, বাড়িবাড়িতে, সরি রৌমারী না, বাড়িবাড়িতে, সেটা হলো কুড়িগ্রামে, প্রায় 120 কিলোমিটার, 100-120 কিলোমিটার দূরে। এটাই হয় সামরিক অপারেশন, এটাই হয়, সারপ্রাইজ দেওয়ার জন্য সেম জায়গাতে অ্যাটাক করে না, অন্য জায়গায় যায়, সো এটাই হয় আর কি। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই যে সংঘর্ষ বা যে ভারতীয় বিএসএফ এর যে অফিসার বা সৈনিকরা যারা মারা গেছে, তার প্রতিশোধ হিসেবে আপনি মনে করছেন যে এটি সরকারের সঙ্গে একটি পরিকল্পনা করে এই হত্যাকাণ্ডটি ঘটনা হয়েছে? না, এখন সরকারের সাথে পরিকল্পনাটা যেটা, সেটার ব্যাপারে আমি আপনাকে বলবো যে এটা সরকার এটার মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে। আমাদের রিসার্চে যেটা প্রমাণ পাচ্ছি আমরা, আপনাকে কতগুলো কথা বলি। পুরো ষড়যন্ত্রটার ধারাবাহিকতা আছে। পরাজিত হলো ভারত, ঠিক আছে, 2টা যুদ্ধে পরাজিত। আমরা পাদুয়া টেক ওভার করলাম, তারা পারলো না আমাদেরকে হঠাতে। আবার বাড়িতে তারা আমাদেরকে অ্যাটাক করলো, অ্যাটাক করে বিরাট একটা ধ্বংসের মুখে পতিত হলো তাদের সৈনিকরা। বিরাট একটা ব্যাটালিয়ন, একটা কমপ্লিট বিএসএফ এর একটা ব্যাটালিয়ন ওয়াইপ আউটের মতো অবস্থায় পড়লো। এই দুটো ঘটনার পরে আপনি দেখেন, যখন বিডিআর এর ডাল ভাতের অপারেশনটা করা হয় এই গন্ডগোলটা লাগানোর জন্য, তার আগে কিন্তু সুপরিকল্পিত ভাবে কিছু ডিমান্ড বিডিআর ফর দ্য ফার্স্ট টাইম আসলো। এদের মধ্যে অন্যতম হলো পে রাইজ একটা স্ট্যান্ডার্ড, এটা হতেই পারে। তারপরেও কোনো সশস্ত্র বাহিনীর ভিতরে বা সেনাবাহিনীর ভিতরে বা কোনো সুশৃঙ্খল বাহিনীর ভিতরে এটা এইভাবে হয় না, এগুলো একটা নিয়ম আছে যেভাবে হয়। আমি পয়েন্টটা শেষ করি, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে দ্বিতীয়টা হলো সেনাবাহিনীকে, বিডিআর থেকে সেনাবাহিনীকে সরিয়ে ফেলতে হবে, তাদেরকে সেনাবাহিনীতে ফেরত দিতে হবে। খেয়াল করুন, সেনাবাহিনীর অফিসাররা কমান্ড করার ফলেই কিন্তু বিডিআর এত শক্তিশালী। থার্ড পয়েন্ট যেটা দিল, সেটি হলো আমাদের মধ্যে থেকে অফিসার বানাতে হবে। খেয়াল করছেন পয়েন্টগুলা? এই গন্ডগোলকে এভাবে সৃষ্টি হয়েছে। ওকে, এবং আপনি যে বলছিলেন ওই যে হত্যাকাণ্ডের সাথে বাইরের সম্পৃক্ততার কথা, যে ওই গেরুয়া রঙের কাপড় মাথায় বেঁধে যে যারা অংশ নিয়েছিল, এই সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। কিন্তু আমি যতটুকু ইনভেস্টিগেশন রিপোর্ট বা অন্যান্য যা কিছু দেখেছি, বিশ্বাস করেন কোথাও তারা কোনো গভীর কোনো অনুসন্ধানে যায়নি। আমরা সে প্রসঙ্গে যাব। তো আমি আপনাকে আলোচনার ভেতরে ঢোকার আগে এই হত্যাকাণ্ড নিয়ে মেজর জেনারেল শাকিল আহমেদের একমাত্র ছেলে রাকিন আহমেদ সেই সময় একটি প্রতিক্রিয়া দিয়েছিলেন টেলিভিশনের কাছে। তার একটু
দেখাতে চাই। ফার্স্ট অফ অল, যখন পিলখানা ঘটনা যখন ঘটে এবং সেনাবাহিনী যখন পিলখানার সামনে ডিপ্লয়েড হয়, সেনাবাহিনীকে সরকার কেন বাধা দিল ঢোকার জন্য? ফার্স্ট অফ অল, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা একটা মিলিটারি সিচুয়েশন, এখানে সেনাবাহিনী ট্যাকল করবে, সেনাবাহিনী না পাঠায় তারা রাজনৈতিক নেতাদের কেন পাঠালো সিকিউরিটি ছাড়া? এটা আমার একটা প্রশ্ন। এবং সরকার এত কনফিডেন্স কিভাবে পায়? থার্ড অফ অল, হত্যা হওয়ার পরে সেনাবাহিনীকে 3 কিলোমিটার উইথড্র করলো কেন পিলখানার দূর থেকে, এবং জওয়ানদের পালাইতে দিল কেন? এটা আমার মেইন 3 কোয়েশ্চেন। এবং 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 আপনি জানেন যে এই তিনটা প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বিডিআর সদস্যরা যখন এইসব কথিত দাবি দেওয়ার নামে যখন হত্যাকাণ্ড শুরু করলো, তখন কিন্তু ধরেন বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ 9:30টায় প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন, আর্মি চিফের কাছে সাহায্য চেয়েছেন, অন্যান্য অফিসাররা র্যাবের কাছে সাহায্য চেয়েছে, অন্যান্য জায়গায় সাহায্য চেয়েছে, কিন্তু কোনো সাহায্য আসেনি। এবং নির্বিঘ্নে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে, দিন রাত মিলিয়ে খুঁজে খুঁজে বের করে অফিসারদেরকে হত্যা করেছে, লুটপাট চালিয়েছে এবং আরো অনেক অপকর্ম তারা করেছে। তো এই বিষয়টা আপনি কি মনে করেন? এই যে ব্যর্থতা, এই যে রাজনৈতিক নেতারা সেখানে চলে গেল, রাকিন আহমেদ যদি বলছেন, খুব সংক্ষেপে আপনি যদি একটু বলেন। দেখুন, বিদ্রোহ এটা কোনো নতুন কিছু নয় পৃথিবীর ইতিহাসে। প্রত্যেকটা বিদ্রোহ কিভাবে দমন করা হয়েছে, প্রত্যেকটা বিদ্রোহ দমন একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে। বিদ্রোহ হয় কি, 2 রকমের বিদ্রোহ হয়। একটা বিদ্রোহ হলো ইট ইজ এ প্রিলিউড টু রেভলিউশন, বিপ্লবের একটা পূর্ব অংশ। আরেকটা হয় এরকম, মানে বিক্ষিপ্ত একটা ঘটনা ঘটিয়ে দিল। বাংলাদেশের ঘটনা গেলে কোনো বিপ্লবের পূর্বাংশ ছিল না, এগুলো ছিল সবগুলোই বিক্ষিপ্ত ঘটনা। আমাদেরগুলো আমরা কিভাবে অতীতে দমন করেছি। তারপর চট্টগ্রামের বিদ্রোহ চিন্তা করুন, প্রেসিডেন্ট জিয়াকে যখন মারা হয়, সেটা আমরা কিভাবে দমন করেছি। প্রত্যেকটা বিদ্রোহী আপনি প্রথম তাদেরকে বলেন, বাবা তোমাদের দাবি কি, তোমরা কি চাও, তোমার মানতে রাজি আছো কিনা। এইভাবে যখন আপনি আলাপ চালিয়ে যেতে থাকেন, এট দ্য সেম টাইম আপনি আপনার ফোর্সটাকে রেডি করেন যে তাদেরকে আমি কিভাবে ওভারটেক করবো। আপনি যখন জানবেন সর্বশেষ মুহূর্তে তারা রাজি হবে না, তারা সারেন্ডার করবে না, তখন আপনি ফোর্স ইউজ করে তাদেরকে সাবডিউ করেন এবং তাদেরকে পরাজিত করেন। আপনি এই বেলায় কি ঘটলো আপনি দেখেন, এটার বেলাতে কি ঘটলো, ফোর্স তো দেওয়া হলোই না, অধিকন্ত এখানে বিডিআর এর কিছু প্রতিনিধি ডিএডি তৌহিদের আন্ডারে প্রধানমন্ত্রীর বাসভবনে আসলো, 3 বাহিনী প্রধানকে ওখানে আটকে রাখা হলো, তাদের ফোন পর্যন্ত অফ করে দেওয়া হলো। অপারেশন চূড়ান্ত সময় চলে যাওয়ার পরে, সেই লাঞ্চের অনেক পরে তাদেরকে ওখান থেকে ছাড়া হলো। পিছনে কোনো অর্ডার দিয়ে আসা হলো না যে আমি যদি না আসতে পারি, দৃষ্টান্ত স্বরূপ সেনাপ্রধান কিন্তু সিজিএস কে বলে আসেনি আমি যদি প্রধানমন্ত্রীর বাসায় আটক হয়ে যাই কোনো কারণে তোমরা তাইলে কি করবে। এখন সেনাবাহিনীকে কোনো হস্তক্ষেপ করতে দেওয়া হয়নি, কথাটা বুঝছেন? আমার কথা হচ্ছে কি, এখানে ভিতরে বিদ্রোহ হয়েছে, বিদ্রোহ দমন করতে হলে বিদ্রোহকে প্রতিহত করতে হবে। আর তাদেরকে যখন সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়, তখনই কিন্তু একবার জিজ্ঞাসা করা হয়নি আমার ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি একটা বার্গেন করবেন, তো দেয়ার ওয়াজ নো বার্গেন হিয়ার, এটা বোঝা যাচ্ছিল। তারপরে আবার এই যাদের কথা বলা হয়, নানক, তাপস, যেসব ব্যক্তিরা ওখানে ঢুকে পড়েছে, তাদের এই বিষয়ে, এই শাকিল সাহেবের ছেলে যে কথা বললো একই কথা আমি বলতে চাই, তাদের এই বিষয়ে কি অভিজ্ঞতা, কি কারণ, লিঙ্কটা কি? হ্যাঁ, লিঙ্ক আছে, অনেক প্রমাণ আছে। এই বিদ্রোহের 6 মাস 1 বছর আগ থেকেই এই লোকগুলোর সাথে বিডিআর এর সৈনিকরা যোগাযোগ করছিল। তারা যদি দেশ শ্রমিক হয় তাহলে এই জিনিসটা রিপোর্ট করেনি কেন, যে সৈনিকরা কেন আমাদের সাথে যোগাযোগ করে? জি শহীদ, আমি এই প্রসঙ্গে যাচ্ছি। আমি জিজ্ঞাসাবাদের একটি অডিও আপনাকে শোনাতে চাই। এটি অত্যন্ত এক্সক্লুসিভ একটি ডকুমেন্ট। এটি হচ্ছে ডিএডি হাবিব বিডিআর এর ভেতরে যে বিশৃঙ্খলা বা বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড বা এই সব পরিকল্পনার সঙ্গে যুক্ত। এখন এই হলো করা হচ্ছে, তো এই জন্য আমার ওই লাগছে, আমার কাছে যারা এই কেসের হোতা তাদের আমার কাছে রেকর্ড আছে, মোবাইল রেকর্ড আমার বাসা আছে, আমার স্পিকার একটা আছে, আর একটা আমার লেখা আছে কয় তারিখ করা আছে। আমি রেকর্ডে লিখে রাখছি এই সাহেবের কথোপকথনে কারা কারা জড়িত হইবে। তো বেশ কিছু লোক আছে, যেমন এটা প্রথমে গেছিল আগে এমপি সেলিমের কাছে, এমপি শেখ সেলিম আগে। হ্যাঁ, আওয়ামী লীগের ওখানে ডিএডি জলিল গেছিল, আমিও গেছিলাম ওদের। আচ্ছা, আমিও গেছিলাম, আরো ওই এসে ওনার বাসায় মার্শাল গুলশানে। উদ্দেশ্য হচ্ছে
ওই যে দাবি দেওয়া যে দাবি দেওয়া গুলো আছে এটা ই করার জন্য আর কি, এই রাজনৈতিক ভাবে সমাধান করার জন্য। না কিসের এই ঘটনা তো তারা করেছে, এই মারামারিটা তারাই করছে। সেলিম বললো সেলিম অনেক দিল, সেলিম বলছিল যে দেখো এটা নির্যাতন হয়েছে, আদমিলা নির্যাতন করছে আর কি, বুঝছো নাকি, আদমিলা নির্যাতন করছে। সেই নির্যাতনের ভিত্তিতে আমার একটা ইয়ে আছে, এটা আমাদের চিন্তার বিষয় আছে, এটা তো আমরা ঠিক করবো কি এটা দেখতেছি বলছে, দেখতেছি না। তারপরে আবার ওরা আবার তার সাথে যোগাযোগ করছে, এই অন্য কথা ছিল আছে, অনেক স্বীকারোক্তি আছে ওদের, আমার কাছে আছে, বাসায় আছে, বাসায় আমি রাখছি আর কি, আরেকদিন হচ্ছে ডিএডি দলের সঙ্গে, ডিএডি দলিল গেছিল, সেই ডিএডি দলের সঙ্গে রেকর্ড আছে, সেটা লেখা আছে আর কি, কয় তারিখ রেকর্ড করছিলাম, ওইটা আমি ওইটাই লিখে ওই রেকর্ডটা ওই আমার মোবাইলে আছে আর কি। হ্যাঁ, মোবাইলটা কিন্তু মোবাইলটা হারাই গেছে, মোবাইলটা হারাই গেছে মানে ওই আর ওই তারপরে কাছে গেছিল। হ্যাঁ, অবশ্য হ্যাঁ আমাদের তো খুব আছে ব্যাপারে, এসব দিয়ে তাদের পিন্দন দিচ্ছে। হ্যাঁ, জমা হয়ে গেছে, দেখ জমা হয়ে গেছে। হ্যাঁ, এখন এদেরকে এই যে শনিগুলো কি হবে, এই যে যারা যারা এটা আছে অনেক শনিকার ইয়ে আছে, যেমন মাইন, তারপরে অনেক বেশ কয়েকটা আছে। আমি যেমন একটা মাসুদ আছে, তারপর আরো অনেকগুলো নাম জানি না আমি, দেখতে নতুন সৈনিক নতুন টাইপের জীবন হয় না, ওটা আলাদা নাই। আমরা বলছি যে নিয়মতান্ত্রিক ভাবে দরবারে আরো দুজন তুলে ধরো, আজকে না হোক কালকে হবে, কালকে না হোক পরশু হবে, তোমাদের মিশন রেশন ওই এইসব কথাবার্তা না। আমি মোবাইলতে আমাদের ক্যাসেট উঠে আমি রেকর্ড করে রেখেছি, ক্যাসেট উঠে রেকর্ড করেছি, মোবাইল থেকে আমার ক্যাসেট উঠে রেকর্ড করেছি। বাসায় বসে করেছি আমি। হ্যাঁ, দেখা বাসা আমার ওয়াইফ আছে, আমার থেকে বাচ্চা আছে, আমি তাদেরকে সচেতন দিচ্ছি, সচেতন দিচ্ছি না, সচেতন দিচ্ছি যে সেটা আমি নিজে গেছি না, আমার কি করে আমার সবাইকে প্রভাবিত দেবে। হ্যাঁ, বলছে যে তাদের শেষ কথা বরাবর ডাক প্রসাদ, এটা মনে করে বার করে দেবে সেটা আমার এই খেয়াল নেই। না, আমি গাড়িতে আমি একাই গেছি। তো শহীদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন যে এটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটা তথ্য যে শেখ সেলিম এবং ফজলিনুর তাপস দুইজনের সঙ্গে তাদের মিটিং হয়েছে এবং তারা দুজনেই কিন্তু বলেছেন যে সেনাবাহিনীর উপর তাদের ক্ষোভ আছে এবং তারা কিন্তু মানে সেনাবাহিনীর উপর তাদের ক্ষোভ আছে, তারাও বিষয়টা নিয়ে চিন্তা করছেন, এর কিছু বিষয় আছে। পাশাপাশি আমি যদি আপনাকে বলি যে এই সিপাহী মোহাম্মদ আশরাফুল, এই যে ব্যক্তি আপনার এই গোপন রিপোর্টে আমি যদি একটু দেখাই আপনাকে, সে আপনার স্বীকার করেছে সে আপনার 25 তারিখ সকালে কর্নেল মুজিব এবং কর্নেল নাফিজকে দরবার হলের সামনে গুলি করে
সে হত্যা করেছে। এবং পরবর্তীতে সে স্বীকারোক্তি দিয়েছে যে এই ঘটনার সাথে কিভাবে ফজলুল তাপস জড়িত। সে অ্যাকচুয়ালি বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে তো তারা বিভিন্ন জায়গায় গেছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে। তো সেখানে আপনার ফজলুল তাপসের সাথে তারা বৈঠকে যোগ দিয়েছিল 22শে ফেব্রুয়ারি 2009 এবং বিডিআর সদস্য তোরাব আলী, লেদার লিটনের বাবা, তার বাসায় বৈঠক হয় এবং সেখানে এই ফজলুল তাপস উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি বলেন যে দাবি দেওয়া পরিকল্পনার কথা মাননীয় সংসদ সদস্যকে জানানো হয়, তিনি আমাদের পরিকল্পনার কথা শুনেন এবং তাতে সম্মতি দেন। তিনি আমাদেরকে বেশি অফিসার না মেরে প্রয়োজনে 2-1 জনকে হত্যা করার সম্মতি দেন। সে বৈঠকে ব্যারিস্টার তাপসের সাথে আরেকজন সংসদ সদস্য মোচওয়ালা, কোকড়ানো চুল, চশমা পরিহিত, ফর্সা রঙের উপস্থিত ছিল। অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে এই সংসদ সদস্য হচ্ছেন ওয়ারেসাত হোসেন বেলাল, যিনি কর্নেল তাহিরের ছোট ভাই এবং যিনি নানক আজমদের সঙ্গে বিদ্রোহের পরপরই বিডিআর এর গেটের সামনে উপস্থিত ছিলেন। তো এই যে অডিও স্বীকারোক্তি এবং এই যে অতি গোপনীয় রিপোর্টের এই সিপাহীর যে বক্তব্য, আপনি কিভাবে দেখেন? কারণ এখন পর্যন্ত শেখ সেলিম বা ফজলুল তাপস কিন্তু গ্রেপ্তার তো হয়নি, তার বিরুদ্ধে কোনো অভিযোগও আসেনি, বরঞ্চ তারা সাক্ষী হিসেবে কোর্টে সাক্ষ্য দিয়েছেন এবং তাপস তো পরে মেয়রই হলেন। তো কি মনে করেন, আপনি কিভাবে দেখেন? আপনাকে বলি, এই বিষয়ে তো দুটো তদন্ত কমিটি হলো। একটা তো আপনার ওই যে আনিসুজ্জামান যে সচিব, ওনার অধীনে একটা হলো, আরেকটা হলো সেনাবাহিনীর একটা ভিতর থেকে একটা হলো লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে। আমি আপনাকে সেনাবাহিনীর রিপোর্টটা সম্বন্ধে একটু বলি। ওই রিপোর্টটাতে অনেক জিনিস এসছে, অনেক কিছুই, এই আপনি যেসব জিনিস আলোচনা করছেন এর অনেক কিছু ওখানে আসছে। ওই রিপোর্ট তো জীবনে কোনদিন প্রকাশিত হবে না, সেটা ঠিক আছে। সবচেয়ে বড় কথা হলো যেইটুকু এডিটেড এবং পরিমার্জিত ভাষায় মানে উপস্থাপন করার কথা ছিল, সেটাও আপনার টক শোতে একজন গেস্ট এসেছিলেন কিছুদিন আগে, হাসান নাসের, ব্রিগেডিয়ার জেনারেল। হাসান নাসের সাহেব ওই কমিটির সদস্য ছিলেন। যখন তাকে বলা হলো যে তুমি এই তথ্যগুলো তোমাকে বাদ দিতে হবে, তখন উনি এই তথ্যগুলো বাদ দিতে অসম্মতি জানান, যার ফলে উনি চাকরি হারান। উনি এখন কল্যাণ পার্টিতে জয়েন করেছেন জেনারেল ইব্রাহিমের সাথে। মজার ব্যাপার হলো কি জানেন, আপনি যে নামগুলো বললেন, যে তথ্যগুলো দিলেন, এই তথ্যগুলো আমরা বিডিআর ঘটনার 1 সপ্তাহ পরের মধ্যে আমাদের কাছে আস্তে আস্তে তথ্যগুলো আসতে থাকে, আমরা যারা এটা অবজার্ভ করি বা রিসার্চ করি এটার উপরে। আমি ইভেন হলিডেতে আমি প্রথম সপ্তাহে 3 দিন পরে যে আর্টিকেল দিয়েছি, সেখানে 9:15 একটা পিক আপ ভ্যান ওখান দিয়ে ঢুকেছে, সিভিল পিক আপ ভ্যান, যেটার ভিতরে 11 জনের মতো সৈনিক ছিল, আর্মড, এবং তাদের এই উচ্ছৃঙ্খল পোশাক, যেটার সাথে বিডিআর এর কোনো সাদৃশ্য নেই, এই ধরনের পোশাকে ওরা ওখানে ঢুকছে। এই লোকগুলোই গিয়ে কোর্টটা ভাঙছে পরবর্তীকালে। কোর্টটা ভেঙে 11টার আগে কোর্টটা ভেঙে তারপরে এই সৈনিকদেরকে আর্মস গুলো দিয়েছে এবং তারপরে এই হত্যাগুলো শুরু করেছে। যাই হোক, এখন আপনি যে কথাটা বললেন, এই তথ্যগুলো সবার জানা। আবার আপনি দেখেন, এখন যদি কেউ বলে যে এটা একটা ষড়যন্ত্র করে ওদের নাম দেওয়া হচ্ছে, ঠিক আছে, আমরা না হয় ষড়যন্ত্র করে ওদের নাম বলছি, ওকে, যে যারা স্টেটমেন্ট দিল, এই যে ডিএডি হাবিব থেকে আরম্ভ করে যারা, তাদের সেই রেকর্ড গুলোতে এগুলো আছে, তারা এই নামগুলো স্পেসিফিক্যালি বলছে। আমাকে একটু শেষ করতে দেন কনক, আপনি আবার তারপরে খেয়াল করেন, সংসদটা যখন বসলো, সরকার যখন ক্ষমতায় আসলো, সংসদে দাঁড়িয়ে এই এমপি গুলা, এই নানক, তাপস, সেলিম উচ্চ কণ্ঠে আওয়াজ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঙ্কার দিচ্ছে সংসদে। জিনিসগুলোকে মিলে না? তাহলে এত কারসাজি করার কারণ কি? প্রথমত আপনি ইন্টারভেনশন করতে দেন নাই, দ্বিতীয়ত আপনার এই কর্মা লোকগুলা, এই মাস্তান মাফিয়াগুলা জড়িত ছিল বিডিআর হত্যাকাণ্ডের সাথে, তৃতীয়ত এটার সাথে বাহ্যিক একটা সংযোগ ছিল। আপনাকে বলি, সোহেল তাজ কেন ঘুরে বেড়ায় বিশ্বময়? সোহেল তাজ কেন দেশে নেই? উপ স্বরাষ্ট্রমন্ত্রী, তাই না? এই উপ স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব সিলেটে 19 জন বিদেশি এসে বিডিআর ইউনিফর্ম বানিয়ে সেগুলো টেস্ট করে ওখান থেকে ওরা ফ্লাই করেছিল একটা হেলিকপ্টারে ঢাকায়। সেই হেলিকপ্টারের পাইলট ছিলেন লেফটেন্যান্ট কর্নেল শহীদ নামে আমাদের সেনাবাহিনীর একজন অফিসার, এয়ার রেজিমেন্টের। পরবর্তীকালে সেই শহীদ সাহেবকে এয়ার ক্র্যাশ করে মেরে ফেলা হয় যমুনা ওই মাল্টিপারপাস ব্রিজের ওখানে। আপনাকে বলি, এই সোহেল তাজ সাহেব এই ঘটনার সাথে সায় দিতে ব্যর্থ হয়েছেন বলেই আজকে সে পলাতক বলতে গেলে। বাংলাদেশে যায় মাঝে মাঝে,
গিয়ে আবার চলে আসে, একটা একটা ফেরারির মতো সে ঘুরতেছে। ওই ঘটনার সাথে এই যে কোলাবোরেশন, বিডিআর তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, তাকে এই ঘটনা ধামা চাপা দেওয়ার ব্যাপারে চাপ দেওয়া হচ্ছিল। তারপর সে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে আসছে। একটা দুটো এভিডেন্স তো না। আমি নিজে ল প্র্যাকটিস করি আজকে 28 বছর। নোবডি হ্যাজ টু টিচ মি হোয়াট এভিডেন্স ইজ অর হাউ টু প্রুভ এ কেস। আমি বিষয়টা জানি। ওভারওয়েলমিং এভিডেন্স আছে, ইট ইজ বিয়ন্ড রিজনেবল ডাউট যে তারা জড়িত আছে এটার মধ্যে। এখন কথা হচ্ছে কি, যার জন্যই আজকে কিন্তু ক্ষমতা প্রলম্বিত করা হচ্ছে। ওই ভাগের পিঠে উঠলে আরোহণ করলে একবার তার থেকে নিচে নামতে বিরাট ঝুঁকি থাকে। এই হলো ঘটনাটা, আর কিছু না। এই হলো বাংলাদেশের ডেডলক আজকের। সবকিছু মিসমা চুরমার করে দিয়ে আমি ক্ষমতা থাকবো, সমস্ত ধ্বংস করে, কারণ আহত আমার কোনো পথ নেই। আমি এত বেশি অপরাধ করেছি। আপনি বলেন যুদ্ধ অপরাধীদের বিচার করতে কতদিন লাগছে কোনো? আর আমার দেশের মহিরু এতগুলো ভালো অফিসারকে মেরে ফেলা হলো এভাবে, এটার বিচার হতে এতদিন লাগে কেন? এটা তো একটা সুশৃঙ্খল বাহিনীর ভিতরে একটা বিদ্রোহের বিচারে এতদিন লাগে নাকি? কিন্তু শহীদ ভাই, আমার অবজারভেশন হচ্ছে, ধরুন আমি তো বেশ কিছু মানে ইন্টারোগেশনের টেপ শুনলাম। তো ধরেন ইন্টারোগেশনে তাদের যে প্রশ্নের ধরন, যে প্রথম গুলি কে করছে, তুমি কোথায় ছিলা, কত গজ দূরে ছিল, খেলাটা যখন পাতানো খেলা হয়, খেলাটা যখন সুপরিকল্পিত হয়, তখন হয় কি, আপনি যাহাদেরকে ইন্টারোগেশন করার দায়িত্ব দেওয়া হয়েছে তাহারাও তাদেরকে ব্রিফ করা হয়, দিস ইজ ইউর গাইডলাইন, তুমি এই প্রশ্ন করবে, এর বাইরে কোনো প্রশ্ন করতে পারবে না। বেসিক্যালি ইউ আর নট এম্পাওয়ার্ড টু ডিগ ইনটু দ্য এভিডেন্স। আপনাকে যেটা দেওয়া হচ্ছে দায় সারা গুছে এটুকু তুমি করে নিয়ে আসো। এবং শহীদ ভাই, একটি বিষয় আপনার নজরে আনি, যে বিডিআর এর ভিতরে বলা হয় যে নারী নির্যাতনের প্রচুর ঘটনা ঘটেছে, ভয়াবহ ঘটনা ঘটেছে, কিন্তু কোনো ইনভেস্টিগেশনে, কোনো রিপোর্টে এই বিষয়টিকে টাচ করা হয়নি। আচ্ছা, আমি এখন আপনাকে বলি, বিডিআর এর কোনো সৈনিকের মাথায় এমন জিনিস আসবে না যে কাউকে যদি ধ্বংস করতে হয় তাহলে এটা স্ট্র্যাটেজি কি। এটা কিন্তু অনেক উচ্চ লেভেলের খেলা, অনেক বড় স্ট্র্যাটেজিস্ট পরিকল্পনাবিদ জানবে কিভাবে। তুমি শুধু সামরিকভাবে তাদের পরাস্ত করবে না, তাদেরকে শুধু হত্যা করবে না, তাদের স্ত্রীদেরকে কিভাবে তুমি ধর্ষণ করবে, তাদের সন্তানদেরকে কিভাবে ধর্ষণ করবে, মানে মানসিক এমন একটা বিভীষিকা এবং অস্বস্তি সৃষ্টি করবে যাতে করে শত বৎসরে যেন ওরা আর ঘুরে দাঁড়াতে না পারে। এই যে গণহত্যাগুলো হয় কেন এভাবে হয়? পরিকল্পিত হয়। পাকিস্তান আর্মি কেন আমাদেরকে এভাবে পড়ালো? আমাদের সবকিছু ধর্ষণ কেন করলো? ধর্ষণ কেন প্রতিটা গণহত্যারই অংশ? এগুলো আপনাকে হিসাব করতে হবে। বিডিআর এর সৈনিকের মাথায় এত স্ট্র্যাটেজিক ব্রেন আসে না এগুলো করবে। এগুলো বাইরের থেকে, দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছে, বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এবং যাদের মাধ্যমে করা হয়েছে তাদের নাম তো এখন ওপেনলি আসছে। এটা তো আমার বলার কিছু নাই। আর এখানে নানক, তাপস, সেলিম, তাদের নাম তো আমাদের নতুন করে বলার নাই। এটা তো যারা বিডিআর এর জওয়ান তারাই। আমার কথা হচ্ছে, রাজনৈতিক নেতাদের সাথে বিডিআর এর সৈনিকদের কি সম্পর্ক? কিসের মিটিং হয় এগুলা? কিসের মিটিং হয়? হোয়াট ইজ ইউর রিলেশনশিপ উইথ আওয়ার ট্রুপস? না, তো শহীদ ভাই, এখানে আমার একটা প্রশ্ন আছে, যে ধরেন যারা হত্যাকাণ্ডের শিকার তারা তো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, অথবা ওই যে কওমি মাদ্রাসার অসহায় এতিম ছাত্র না। তো যাদেরকে হত্যা করা হয়েছে তারা হচ্ছে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, 57 জন উচ্চপদস্থ কর্মকর্তা। তো তাদেরকে হত্যা করার পরে তাদেরই যারা মানে জুনিয়র বা তাদের সঙ্গে যারা কাজ করেছেন, সেই সেনাবাহিনীর কর্মকর্তারা তদন্তে যে এরকম বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারলো? বা সেনাবাহিনীর কোনো কার্যকর কোনো প্রতিক্রিয়া, যে অন্তত এটা সুষ্ঠু বিচার হতে হবে, এটা 12 বছর ধরে ঝুলে থাকার মতো কোনো বিষয় না, যেটি আপনি বলছিলেন যে বিদ্রোহের বিচার এভাবে হয় না। তো এর কারণ কি মনে করেন আপনি? কেন এই এতটা অসহায় অবস্থায় পড়লো সেনাবাহিনীর মতো একটি প্রতিষ্ঠান? আপনাকে একটা প্রশ্ন করি, কাউন্টার প্রশ্ন। সাগর রুনির বিচার হচ্ছে না কেন? কতবার 78 বার বোধ হয় সময় পিছিয়ে। কোন হত্যা যখন সুপরিকল্পিত হয়, আপনি জানেন যে আমরা জড়িত, বা অথবা থলের বিড়াল বেরিয়ে যাবে, তখন এগুলা আর আগায় না। এই বিডিআর হত্যাকাণ্ডের পরপরই এই যে সেনাকুঞ্জে যে আপনার দরবার হলো প্রধানমন্ত্রীর সাথে, সেই ঘটনায় অফিসাররা প্রতিবাদ করলো। আপনি তো এইসব রেকর্ড গুলো শুনছেন, সবাই জানে জাতি। ওইটা থেকে শুরু করে সবাইকে একটা একটা করে বের করে দেওয়া শুরু করলো সেনাবাহিনীর থেকে। ওকে, তারপরে আপনি দেখেন এই যে প্যারা কমান্ডো ইউনিট যারা আসছিল প্রথম ভাগেই এখানে ইন্টারভেনশন করার জন্য, ওই পুরো ব্যাটালিয়নটাকে আপনার এমন ভাবে, ইভেন তাপসের গাড়িতে নাকি প্যারা কমান্ডো ইউনিটের 5 জন ক্যাপ্টেন সাহেব নাকি গ্রেনেড মারছে, একটা ঘটনা হয়েছে, আপনি জানেন। আমার কথা হচ্ছে কি, প্যারা কমান্ডো এমন গাধা না, কারো গাড়িতে একটা গ্রেনেড মারবে আর উনি সুন্দর মতো গাড়ি একটা গ্লাসও ভাঙবে না,
উনি বেঁচে আসবে, এত গাধা প্যারা কমান্ডো তো আমরা বাংলাদেশে বানাই না। কথা বুঝছেন? আমাদের সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড এত লো না, কিন্তু ওই অফিসারদেরকে এখানে ফাঁসানোর জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। এবং এটার জন্য সেনাবাহিনীর ভিতরে সেই সময় যখন তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, সেই সময় যে কি ধরনের বিতর্ক হয়েছে, শুধু একটা জানার একটু স্ট্যান্ড নিছিল যে আমি এটা বিশ্বাস করি না যে তারা এখানে অপারেশনে জড়িত ছিল, এবং উনিও পরে ভিক্টিমাইজ এমন ভাবে হয়েছে যে মানে মারাত্মকভাবে ভিক্টিমাইজ হয়েছে। এখন হচ্ছে কি, ভাই শুধু আমি একটু বলি যে ওই প্যারা কমান্ডো ইউনিটের 5 জন হচ্ছেন মেজর হেলাল, ক্যাপ্টেন রাজীব, ক্যাপ্টেন ফুয়াদ, ক্যাপ্টেন সুবাইল এবং ক্যাপ্টেন রেজা। that's right. তারা এই 5 জনই 5 বছর করে কারাদণ্ড ভোগ করেছেন, মানে ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছেন তাদের বিচারের মুখোমুখি করার জন্য, তাদেরকে কনফেস করানোর জন্য। তো আমি এই ঘুরে ফিরে যে প্রশ্নটাতে আসছি যে ফেলো অফিসাররা কিভাবে এটা সহ্য করছে? এরা তো আর অসহায় মাদ্রাসা ছাত্র না যে হেফাজতের দমনের নামে আপনি গুলি করে মেরে ফেলবেন। এরা তো আর মানে সাধারণ কেউ না, এরা তো একটা বাহিনী। সেই বাহিনী কিভাবে তাদের ফেলো অফিসারদের এরকম পরিণতি মেনে নিচ্ছে একটার পর একটা, বা তারা কেন? জি, সেনাবাহিনীর অফিসার আরো বেশি অসহায়। আপনি যেটা বললেন, ওরা তো হেফাজতের মাদ্রাসা স্টুডেন্টও না, অথবা কলেজের শিক্ষার্থী না যারা মার খেয়েছে। সেনাবাহিনীর অফিসার আরো বেশি অসহায়। সেনাবাহিনীর অফিসার বলেন, সৈনিক বলেন, সেনাবাহিনী হলো খাঁচায় বন্দি একটা বাঘ। এটাকে যখন ছাড়বেন এটা ঝাঁপিয়ে পড়বে, যতক্ষণ আটকিয়ে রাখবেন এটা আটকানো থাকবে। এটা এমন সুশৃঙ্খলতার ভিতরে এটা থাকে, এটার কোনো উচ্চ বাচ্চ করার কোনো সুযোগ থাকে না। আপনি সেনাবাহিনীতে সামান্যতম কথা ডাইনিং হলে বসে কার সাথে বলছেন, আপনার আরেকজন কলিগের সাথে, সেটাও কিন্তু গোয়েন্দারা ওয়াচ করে। কথা বুঝছেন? আর এখন মজার ব্যাপার হলো, একটা নিয়মতান্ত্রিক সেই ধরনের ওয়াচ গুলো হলো রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে, আর এখন ওয়াচ গুলো হলো আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলছেন কিনা, হাসিনা আপার বিরুদ্ধে কিছু বলছেন কিনা, মানে এখানে একটা মাফিয়াতন্ত্র, মাফিয়াদের বিরুদ্ধে কিছু বলছেন কিনা, এটা হলো এখনকার ওয়াচ। ওই আপনি বিডিআর ঘটনা পরে কি পরিমাণ গোয়েন্দা বৃত্তি, সেনাবাহিনীকে কিভাবে কন্ট্রোল করা হয়েছে, আপনি যেটা বললেন, প্রতিক্রিয়া হয় নাই কে বলেছে? যথেষ্ট প্রতিক্রিয়া হয়েছে। বাট মজার ব্যাপার হলো কি জানেন, একের পর এক সবাইকে বের করে দিচ্ছে, সবাইকে যাকে পারছে তাকে ধরে বের করে দিচ্ছে। এখন কথা হচ্ছে, তারপরে আপনি গুম খুনের ব্যাপার তো আপনি মনে করেন এই এতগুলো অফিসার যে গুম হলো, এতগুলো যে আপনার কি বলে কাউকে যে মেরে ফেললো, অনেক কিছু ঘটে গেল, এগুলো তো কোনো কারণেই ঘটছে। কেউ কেউ আবার কু করতে গেল, অভিযোগ করা হলো, এই সেই। তো জিনিসটা যেটা হচ্ছে, সুপরিকল্পিত কোনো জিনিস যখন হয় সেখানে তদন্ত আগায় না, সেখানে বিচার আগাবে না, সেখানে এটার জন্য যারা 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 সমালোচনা করছে বা এটাকে ত্বরান্বিত করার চেষ্টা করছে তাদের সবাইকে প্রতিহত করার একটা ব্যবস্থা করা হয়। এই একটা ভিসিয়াস সাইকেলের ভিতরে আমরা পড়ে গেছি। এটার থেকে বেরিয়ে আসবে। ওই যে বললেন আপনি, আমি বললাম যে ওরা খাঁচার বাঘ সেনাবাহিনী, যখন গেটটা খুলে দেবে কেউ, তখন সেই ছোবলটা মারবে, সেই ছোবলের মাথায় সবাই তখন হন্যে হয়ে ঘুরবে যে কি হলো। 15ই আগস্টের ঘটনার সময় সেই উচ্ছৃঙ্খল অফিসার আমরা বলি, তাই না? তবে আমি আপনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করি। যে বাহিনী নিজেদেরকে রক্ষা করতে পারে না, যে বাহিনীর 57 জন অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়, যে বাহিনী এই ঘটনার প্রতিবাদ করতে যে চাকরি হারায়, একের পর এক জেল খাটে, গুম হয়ে যায়, আপনি কিভাবে আশা করেন? আপনি সেনাবাহিনীর ফার্স্ট লং কোর্সের অফিসার, আপনার কি মনে হয় না, আপনার কি মনে হয় যে আমি কি আশা করব? ওকে, আমি দুটো জবাব দেবো। আমি বসে থাকবো, একে একে সব ফিনিশ হয়ে যাবে, আমি বসে থাকবো, আমি কোনো মিনিমাম কোনো প্রোটেক্ট করতে পারবো না? আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, আমি এটা দুভাবে জবাব দেবো। প্রথম কথা, বাংলাদেশ সেনাবাহিনী যে জবাব দিতে পারে নাই, এর কিন্তু একটা ধনাত্মক দিক আছে। ধনাত্মক দিকটা হলো, এতটাই সুশৃঙ্খল আমাদের সেনাবাহিনী যে কমান্ডাররা যেহেতু অনুমতি দেয় নাই, দেশের ডিফেন্স মিনিস্টার ইন্টারভেনশন করার অনুমতি দেয় নাই, দ্যাট ইজ প্রধানমন্ত্রী, সেনা প্রধান অনুমতি দেয় নাই, অর্ডার দেয় নাই, যার জন্য তারা ইন্টারভেনশন করে নাই, তাদের চোখের সামনে তাদের ভাইদেরকে এভাবে হত্যা করা হয়েছে। এবং অ্যাজ পার নর্মাল প্রসিডিয়ার ইন্টারভেনশন করার কথা, এটা স্ট্যান্ডিং অপারেশন প্রসিডিয়ার, এইটাও ফলো করে নাই তারা। এটা হলো একটা আনসার। সেকেন্ড আনসার হলো সেটা হলো ওই যেটা বললাম যে ইন্টারভেনশন করার যে সুযোগটা ওই সময় তো পারলই না। যাই হোক, হত্যাগুলো হয়ে গেল। পরবর্তীকালে সবাই প্রত্যাশা করছিল যে বিচার হবে, বিচারটা হোক, দেখা যাক কি হয়। এটা হলো একটা অংশ। আরেকটা অংশ ছিল কারা কারা এই ঘটনার সাথে জড়িত, তাদের যে বিচার হবে না, মানে মূল মাস্টার মাইন্ড যারা, তাদের যে বিচার হবে না, এটা কিন্তু সেনাবাহিনী বুঝে গেছে। তাহলে তাদেরকে কি করতে হবে? তাদেরকে পরবর্তী কোনো এক সময়ে, যেমন আপনি রাজনৈতিক হুঙ্কার আসছে, যেমন বিএনপির অনেক নেতা বলছে আমরা যদি কোনো সময় ক্ষমতা আসি, বিডিআর হত্যার পুনঃ তদন্ত এবং পুনঃ বিচার হবে। তো তাহলে এটা প্রত্যাশাই করা যায় যে পরবর্তী সরকারটা যেটা আসবে, তারা হয়তো এটা
ওই যারা এই সরকারের যারা জড়িত ছিল তাদের বিচারটা করবে। এখন কথা হচ্ছে কি, ওই যে ঘূর্ণাবর্তের কথাটা বললাম আপনাকে, যে আমরা একটা বিশেষ সাইকেলের মধ্যে পড়ে গেছি। এখন সাইকেলটা হলো কিরকম, আপনি কমান্ডটাকে ফেল করে দিচ্ছেন। আপনি যেটা বললেন যে আপনারা কি ধরনের সেনাবাহিনী যারা নিজকে রক্ষা করতে পারেন না। আমি তো রক্ষা করতে পারবো না, আমি সুশৃঙ্খল বাহিনী, আমার কমান্ডকে আপনি ফেল করাই দিচ্ছেন। আমার কমান্ডার তো আমাকে অর্ডার দিচ্ছে না। সুতরাং আই হ্যাভ টু চয়েস, লাভ ইট অর লিভ ইট। আমি হয় সেনাবাহিনীতে চাকরি করবো, নাহলে আমি ছেড়ে চলে আসবো। কারণ আমি সৈনিক হয়ে ইউনিফর্ম পরে আমি তো উশৃঙ্খল হবো না, আমি বিদ্রোহে যাব না। কিন্তু বিদ্রোহ এবং ষড়যন্ত্র যারা করে তারা বাইরে থেকে করছে এই ঘটনাগুলো, বেসামরিক লোকরা করছে, রাজনৈতিক লোকরা করছে। এই রাজনৈতিক লোকরা সমস্ত ষড়যন্ত্র করছে, দেশটাকে শেষ করে দিচ্ছে। সেনাবাহিনী চুপ আছে এখন, কিন্তু এই খাঁচার বাঘ যেদিন বেরোবে তাদের কিন্তু শেষ করে দেওয়া হবে। এদেরকে রাখা হবে না, তো এদেরকে রাখা হবে না বাংলাদেশে। ওরা জানে, এই জন্য ওরা আজকে ক্ষমতা চাচ্ছে, তাদের ভয়। ওরা জানে তারা আর টিকতে পারবে না বাংলাদেশে। এই দেশের সাথে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, ট্রিজন করেছে, ওদেরকে হ্যাং করা হবে। সিম্পল এন্ড স্ট্রেট ফরওয়ার্ড। আই হিয়ার বাই ডিক্লেয়ার দে উইল বি হ্যাংড। নোবডি ক্যান স্পেয়ার দেম। এটা আজকে হোক, কালকে হোক, 10 দিন পরে হোক, এই কথাগুলো বলতে হবে। এরা এত বড় ইতর, এত বড় বেইমান, এই দেশের সাথে এত বড় গাদ্দারি করেছে, দে উইল নট বি স্পেয়ার্ড। ওকে, আমরা যদি, আল্লাহ আমাদের যদি বেঁচে রাখে, অথবা আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিশোধ নেবে, 100 বছর পরে হলেও নেবে। এদের না হলে এদের উত্তরসূরিদের উপর নেবে। এদের দে উইল নট বি স্পেয়ার্ড। তারা সরাসরি জড়িত হত্যাকাণ্ডে। আমি আপনাকে এটুকুই বলতে পারি। এটার উপর আমরা 12 বছর ধরে একটানা গবেষণা করছি। একই প্রমাণ আপনি যা বলছেন আমার রিসার্চের সাথে মিলে যাচ্ছে, অন্য যারা করছে মিলে যাচ্ছে, তদন্তের কথা মিলে যাচ্ছে, সার্ভিং অফিসার যারা স্পটে ছিল মিলে যাচ্ছে, যে ডেইলির ভিতর থেকে জীবনটা বাঁচিয়ে বহু কষ্টে বেরিয়ে আসছে তার বক্তব্য আমার তদন্তের সাথে মিলে যাচ্ছে, আমার ফলাফলের সাথে মিলে যাচ্ছে। এখানে তো দ্বিমত করার কোনো কারণ নেই, দ্বিমতের কোনো অবকাশও নেই। তারা জড়িত, ইউ আর ইনভলভড। তবে আপনি তো শহীদ ভাই, আপনি তো এটাকে ইনডিফিনিট টাইমের উপর ছেড়ে দিচ্ছেন। মানে আমি জানি না আপনি কেন ছেড়ে দিচ্ছেন। আমি যেটি বলতে চাচ্ছি যে এরকম একটি সুশৃঙ্খল বাহিনী, তাদের উপর এতটা অন্যায় অত্যাচার, এরকম একটি হত্যাকাণ্ডের পরে যারা প্রতিবাদ করলো তারাও নিগৃহীত হচ্ছে। তো মানে আমি ঠিক বুঝি না আর কি, আমার ঠিক বুঝে আসে না। যে আমি বলছি না যে তারা বিদ্রোহ করুক, আমি বলছি না যে তাদেরকে উশৃঙ্খল হতে হবে, কিন্তু শৃঙ্খলার মধ্যে থেকেও তো শক্ত প্রতিরোধ তৈরি করা যায়। সেনাবাহিনী তো যায় না। তো আমি একটা জায়গা, আমি এই যে বসে আছি না ভেবে আমার চোখ নড়বে না। বাকিংহাম প্যালেসের সামনে গেছেন লন্ডনে? জি। আপনি দেখছেন কটা গার্ড দাঁড়িয়ে আছে ওখানে? আপনি 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, একবার ওদের চোখ পড়ে না। ওকে, এবং এটাই প্রয়োজন একটা দেশকে রক্ষা করার জন্য। আপনার নির্দেশে আমি গুলির সামনে যাব, তাই না? এটাই প্রয়োজন। জেনারেল হোক আর সিপাহি হোক। তবে শহীদ ভাই, আমি যা দেখছি, আপনি যা বলছেন সেগুলা হচ্ছে রুলের কথা বলছেন। আমি যা বলছি, আমি রুলের কথা আমার ভুল বুঝাবুঝিটা একটু অবসান হওয়া দরকার। আমি আপনাকে বলি, যাহারা এটার পরিকল্পনা করেছে, যাহারা এটা এক্সিকিউট করেছে, বাস্তবায়িত করেছে, এই লোকগুলা কিন্তু আপনি আন্ডার এস্টিমেট করার কারণ নাই। এইটার পরিকল্পনা আসছে দেশের বাইরে থেকে, দেশীয় যোগসাজশ সেটা সংগঠিত হয়েছে। সুতরাং যারা এই পরিকল্পনা করেছে তাহারা যথেষ্ট মেধাবী বলে আমরা ধরে নেব, তাই না? দেশের বাইরের থেকে উচ্চ মেধা সম্পন্ন। উই হ্যাভ টু বি স্মার্টার দেন দ্যাম, উই হ্যাভ টু ডিফিট দ্যাম স্কোয়ারলি এন্ড বিউটিফুলি। তার জন্য সময় লাগবে, ধৈর্য লাগবে। ওরাও তো একদিন এই ঘটনা ঘটে নাই। ওরা তো বিডিআর নিয়ে ওদের মাথা ব্যথা ছিল 40 বছর 45 বছর। 2009 সালে এসে এই ঘটনা ঘটাইছে। তো আমরাও সময় নেব। ওকে, উইল নট লেট দেম উইন। আর ভিক্টরিটা এত হারিডলি কোনো ভিক্টরি আনা যায় না। বিজয়টা সময় মতো ফিরিয়ে আনতে হয়। 12 বছর কি আপনার কাছে খুব অল্প সময় মনে হচ্ছে? না, বিচারের জন্য 12 বছর খুব দীর্ঘায়িত সময়। বাট প্রতিশোধ নেওয়ার যদি কথা বলা হয় তাহলে আমি বলবো 12 বছর খুব একটা বেশি সময় না। তবে শহীদ ভাই, আপনি যা বলছেন, আমার একটি লাল সালুর, একটি সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালুর একটি ডায়লগ মনে পড়ছে, যে ধান দিয়া কি হইব মানুষের জানি যদি না থাকে। মানুষের জান তো এমনি থাকে না, থাকে। আমাদের জীবনটা কত বড়, একটা জাতির ইতিহাসে 12 বছর কোনো সময় না। আপনারা ধৈর্যহীন হবেন না, একটা জাতির ইতিহাসে 12 বছর কোনো সময় না। আমি ধৈর্যহীন হচ্ছি না, আমি শুধু বিষয়টাকে বিশ্লেষণ করার চেষ্টা করছি। সবাই ধৈর্যহীন হচ্ছি, আমিও হচ্ছি। আমি দর্শকদেরকে জানানোর চেষ্টা করছি, ইতিহাসের দর্পণে 12 বছর তেমন কোনো বিষয় নয়। না, ও তো ধরেন একে একে যেভাবে অফিসারদেরকে বের করে দেওয়া হচ্ছে, চাকরিচ্যুত হচ্ছে, গুম হচ্ছে, তো বের করা অফিসারগুলো কোথায় যাচ্ছে? আপনি দেখেন না, 12 বছরে নতুন যে ব্যাচটা ঢুকছে এবং পুরান যারা বের হয়ে গেছে,
একটা পর্যায়ে এমন একটা গ্রুপ আসবে সেনাবাহিনীতে যারা এই 25শে ফেব্রুয়ারির কথা জানেনই না, তারা জানেই না কিছু। কনক, আপনি অফিসারদেরকে বের করে দিচ্ছেন, বের করে অফিসারে বসে নেই, সেনাবাহিনীর অফিসারে বসে থাকে না। এই অল্প বয়সে একটা ছেলেকে, ওখানে তো ক্লাস 1 গ্যাজেটেড অফিসার, তো মাস্টার ডিগ্রি পাস করাও নিতে পারতো না? কেন ইন্টারমিডিয়েট পাস ছেলেটাকে নেয়? এটা কাঁচা মাটিকে নিয়ে সেখানে এটাকে পোক্ত করা হয়। ওকে, এগুলা বিচ্ছু, এগুলা কোনদিন দমে যাবে না। এটা মরার সময় অ্যাটেনশন হয়ে মরে। সেনাবাহিনী থেকে যাদেরকে বের করে দিচ্ছে, অতীতে যতগুলো অভ্যুত্থান হয়েছে সবগুলোতে রিটায়ার্ড অফিসাররা জড়িত। এই মুহূর্তে রাওয়াকে ভেঙে দেওয়া হচ্ছে বিকজ রিটায়ার্ড অফিসার ওখানে আছে। মেজর সিনহার হত্যার পর থেকে রিটায়ার্ড অফিসার ইউনিটেড হয়েছে, ওটাকে ভেঙে দেওয়া হচ্ছে এখন। সমস্ত ভয় তো রিটায়ার্ড অফিসারদের নিয়েই। বের করে দিলে তো আরো সুবিধা, যত বের করবে তত ভালো, কারণ ওখানে তো ভিতর থেকে কিছু করা যায় না। বের করে দাও, পুরো আর্মি খালি করে দাও, তুমি ডাজন্ট ম্যাটার, ইউ স্টে, তুমি থাকো কতদিন থাকো, বাট আয়নাতে নিজের চেহারাটা দেখো, আজকে তোমার পরিণতি কি অবস্থায় এসে দাঁড়িয়েছে। মিথ্যার পর মিথ্যা। আজকে ঢাকায় খবর করছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার সেক্রেটারি অফ স্টেটের সাথে দেখা করছে। এখন ভয়েস অফ আমেরিকা নিউজ করছে না, আমাদের সাথে কোনো দেখা হয় নাই, এখানে টেলিফোনে আমার সাথে কথা হয়েছে। তুমি যে টেলিফোনে কথা বলতে হয়, তোমাকে ওয়াশিংটন আসছে হয় কেন? এটা ভার্চুয়ালও কিন্তু হয় নাই, কোনো ছবিও আসে নাই। এর আগে দেখেন ফেসবুক সম্বন্ধে এক মন্ত্রী বললো কি, ফেসবুক বলছে তাদের ওই ভিডিও, আল জাজিরা ভিডিওটা সরাই নেবে, এবং তারা আমাদেরকে বলছে এটা তারা সরাই নেবে কোর্টের আদেশ। ফেসবুক বলছে আমরা কোনো কোর্টের আদেশও পাইনি, আমরা এমন কোনো স্টেটমেন্টও দেইনি। এর আগে জাতিসংঘ সম্পর্কে মিথ্যা কথা বলা হলো কি, আপনাকে একটা করে দৃষ্টান্ত দিচ্ছি, কতটুকু দেউলিয়া হলে একটা সরকার, কতটুকু দেউলিয়া হলে এই ধরনের সিদ্ধান্ত নেয়। বলা হলো কি, যে ইসরায়েলি যে ইকুইপমেন্ট গুলোর কথা বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে, এটা জাতিসংঘ আমাদের মিশনের জন্য কিনা হচ্ছে। ঠিক 24 ঘন্টার মধ্যে জাতিসংঘ কাউন্টার স্টেটমেন্ট দিয়ে বললো এদের কোনো জিনিস আমরা ব্যবহারও করি না, আমার জন্য কিনা হয় না। আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে চন্ডালি করা শুরু করছে, আর দেশের মানুষের সাথে মিথ্যা কথা তো শেষ নাই। আপনি যদি টিভি খোলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক মিথ্যা 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 মিথ্যা। এইভাবে কতদিন কনক, এইভাবে কতদিন? তোমার পাপ তোমাকে ঘিরে ধরেছে, সর্বদিক থেকে ঘিরে ধরেছে। বাঙালি হিসেবে আমার পরিচয় দিতে এখন বাংলাদেশি হিসেবে আমার কাছে লজ্জা লাগে। এত নিচু মানের নেতৃত্ব আসবে কেন দেশে? এত নিচু মানের হবে কেন? আল জাজিরার বিতর্কটা যখন চলছে, কনক আমি একটা সেকেন্ড সময় দেন, আল জাজিরার বিতর্কটা যখন দেশটাকে উত্তাল করে ফেলেছিল এবং বিশ্ব মিডিয়াতে যখন সমানভাবে প্রচারিত হচ্ছিল, প্রধানমন্ত্রী অতি কোমল ভাষায়, তার স্বভাব সুলভ ভাষায়, আদর্শ না থাকছে রাজনীতি করে কি লাভ? ক্যান ইউ ইমাজিন দিস? ইজ ইট দ্য টাইম এই ধরনের ডায়লগ দেওয়ার? এই মহিলা সেনাকুঞ্জের সমাবেশে বসে বলছিল আপনাদের কাছে ভুল তথ্য আছে। মাননীয় প্রধানমন্ত্রী, তথ্য তো আপনি ওদের কাছ থেকেই পান। আপনার ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এসবি বলেন, যত তথ্য আপনার কাছে আসে ওরাই সব ভুল তথ্য দেয়, আপনার তথ্যই ঠিক। আপনি সেই ধরনের রাজনীতিবিদ যে এক হাতেই হত্যা করেন আর এক হাতে খান। ওকে, এটা হলো আপনার স্বভাব। আপনি বলেন আপনাদের কাছে ভুল তথ্য আছে। এইটা হলো ডিফারেন্স বিটুইন পলিটিশিয়ান এন্ড দ্য মিলিটারি। এই পলিটিশিয়ান তার চালাকি করে যাবে করে যাবে করে যাবে, মিলিটারি যেদিন ধরবে, ওই 111 পরে একবার দেখছেন না সবগুলোকে ধরে কি করছে? মিলিটারি যেদিন ধরবে সেদিন কিন্তু এইবার কিন্তু আর রক্ষা পাবে না। আগে কিন্তু যথেষ্ট সমীহ করা হয়েছে, যথেষ্ট সম্মান দেখানো হয়েছে, এবার কিন্তু করা হবে না। বিকজ আপনারা দেশের সংবিধান, দেশের সার্বভৌমত্ব সবকিছু বিক্রি করছেন, সবকিছু ধ্বংস করছেন। দিস টাইম ইউ মাস্ট পে হেভি প্রাইস, দ্যাটস ইট। ইট মে হ্যাপেন টুডে, টুমরো, ডে আফটার টুমরো, উই ডোন্ট কেয়ার, ইট উইল হ্যাপেন, ইট ইজ জাস্ট টাইম টু হ্যাপেন। এটা ঘটবে জি ক্যাপ্টেন শহীদ, আমি মেনে নিলাম রাজনৈতিক বিষয় নিয়ে আপনি যা বলছেন, যারা নেতৃত্বে আছে বা তাদের যে অবস্থা, এই সবই ঠিক আছে, সবই আমি মেনে নিচ্ছি। কিন্তু বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর যারা কর্মকর্তা, যেমন ধরুন আমি আপনাকে একটি বক্তব্য শোনাই। 25 তারিখে যে ঘটনা বিডিআর পিলখানায় যেটা হয়েছে, এটা ইররিপেয়ারেবল লস। একটা জিনিস স্মরণ রাখতে হবে যে আমাদেরকে সবাইকে এই সমস্যাটা কিভাবে দূর করে, ইটস এ বিগ ক্রাইসিস, এটা আমাদেরকে রিজলভ করতে হবে। এবং এটা শুধু একলা সেনাবাহিনীর দায়িত্ব না, পুরা দেশবাসীর দায়িত্ব। বাংলাদেশ সেনাবাহিনীর পয়েন্ট প্রত্যেকটা এলাকা থেকে সংগ্রহ করেছি, তাদের কিছু বক্তব্য ছিল এবং ঢাকার আর এলাকার বক্তব্য ছিল। এই পয়েন্টগুলো আমি এনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি এবং উনি সিদ্ধান্ত দিয়েছেন এবং সবগুলাই পজিটিভ। এখন সবাই মিলে দেশটাকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। রিউমার ছড়িয়ে কার ক্ষতি আমরা করছি? তো আমরা যেন একে অপরের বিপক্ষ না হই। এই সেনাবাহিনী আপনাদেরই সেনাবাহিনী, এটা খেয়াল রাখবেন। আপনার সত্য জিনিসটাই তুলে ধরবেন দেশবাসীর কাছে। তো অনেকেই মঈন আহমেদকে অনেকে বলেন যে লোভী শিয়াল, একজন জেনারেল, 57 জন অফিসার মারা গেছে। এরকম পরিস্থিতি আপনি তার বক্তব্যটা কিভাবে বিশ্লেষণ করেন? এই যে বক্তব্যটা
এটা সম্ভবত 27-28 তারিখে, যখন কিছু কিছু পত্রিকায় লেখালেখি শুরু হয়েছিল বিভিন্ন সোর্সে, যেটার সঙ্গে শেখ সেলিম জড়িত, তাপস জড়িত, নানক আজমেরা জড়িত। তো সেটা সেই সময়কার এই বিষয়গুলো ঠেকানোর জন্য মঈনুর আহমেদ এই কথাটি বলছেন। তো উনি তো সরকারের সাথে ডিলে ছিল, উনি তো এটাই বলবেন, উনি তো ডিলে ছিলেন, ওনার ব্যক্তিগত স্বার্থের ডিল, উনি রাষ্ট্রপতি হবেন বাংলাদেশের। তো এখন কথা হচ্ছে, আমরা যখন এই ধরনের জেনারেল প্রডিউস করি যে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য দেশের মানচিত্র বিক্রি হয়ে গেল, কিছু আসে যায় না, এখন তো কথাগুলো বলতে হয়। মহিন সাহেব তো আমার খুব ক্লোজ মানুষ, কিন্তু আমাকে বলতে হচ্ছে, বিকজ আমার কাছে দেশটা বড়, কান্ট্রি ফার্স্ট। ওনারা তো এই করে গেছেন, এখন একই হচ্ছে। আজিজ কি করছে আজিজ, দেখছেন না? এই যে এত কিছু হলো, আজিজ গায়ে হাত দিচ্ছে প্রধানমন্ত্রী, কিছু হচ্ছে আজিজের? আজিজ নাকি এখন সিডিএস হচ্ছে, চিফ অফ ডিফেন্স স্টাফ, আরেক র্যাঙ্ক উপরে। এবং প্রধানমন্ত্রীর এখানে যত লোক ধরা খায়, দুর্নীতি করে, অন্যায় করে, সবগুলো প্রমোশন পেয়ে যায়। ওই নিক্সন চৌধুরীও কিন্তু প্রমোশন পেয়ে গেছে, সে এখন স্ট্যান্ডিং কমিটিতে চলে আসছে, এভরিবডি। এটা হলো প্রধানমন্ত্রীর স্টাইল, এবং এটা প্রধানমন্ত্রীর স্টাইল না, এটা ওই মাফিয়া সূত্রের সাথে মিলে। মাফিয়ারা এইভাবেই করে, ওদের যেই লোকটা ধরা খায় ও আরেকটা পদোন্নতি পেয়ে যায়। কথা বুঝছেন? কারণ এটা কোটারি তো, এটা একটা ফিকডম, এটা ছোট্ট একটা কোটা। ওকে, এখানে এই হাতে গোনা কয়েকটা লোক, এখানে হাতে গোনা কয়েকটা লোক জেনারেল মঈন সরকারের সাথে কম্প্রোমাইজিং ইয়েতে ছিল। তা না হলে আমি আপনাকে একটা কথা বলি, প্রধানমন্ত্রী এখানে যখন উনি ছিলেন, ওখানে একটা ঘটনা ঘটছে, আজকে সিক্রেটটা আমাকে বলতেই হবে। ওখানে একজন প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, বাই কোইন্সিডেন্স অথবা বাই ডিজাইন আমি জানি না, তা না হলে এই সকাল 9:30 বা 10টার সময় তার ওখানে থাকার কথা না। যখন এই 3 বাহিনী প্রধানকে ওখানে বসিয়ে রাখা হলো, দীর্ঘ সময় ওদেরকে অপেক্ষা করানো হলো, তাদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না। আপনি দেখেন, এই 3টা বাহিনী প্রধান যখন ওখানে আটক থাকে, পার্টিকুলারলি সেনাবাহিনী প্রধান যখন আটক থাকে, শুধু সেনাবাহিনী কেন, বিমান বাহিনী তো এখন ইম্পর্টেন্ট। চট্টগ্রামে বিদ্রোহ হলো, আমরা বিমান বাহিনী ইউজ করছি আমরা, কারণ ওদেরকে ভয় লাগানোর জন্য ফাইটার জেট উড়িয়ে দেওয়া হয়, কত কিছু করা হয়। এখন মজার ব্যাপার হলো কি জানেন, ওই সময়ে তাহারা যখন ওখানে প্রধানমন্ত্রী ওখানে যখন তারা বসে আছে, হঠাৎ করে প্রধানমন্ত্রী একটা ফোন কল আসছে, এবং ওই ফোন কলটা প্রধানমন্ত্রী তাদের সামনে থেকে উঠে পাশের রুমে গিয়ে কলটা নিছেন। এবং ওই যে লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড যিনি ছিলেন, উনি পরবর্তীকালে এই তথ্যটা অনেক অপেক্ষার পরে যখন দেখলেন যে এত লাশ পড়ে গেছে, এত গণহত্যা, রেপ, এত কিছু হয়েছে, আফটার উনি তো ইউনিফর্ম পরা একজন মানুষ, সেনাবাহিনীর লোক, যদিও উনি ওনাদের একান্ত আপন, তখন তিনি এক পর্যায়ে বলে দিয়েছেন এই কথাটা। আমাদের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী পাশের রুমে গিয়ে বলতেছে, তোমরা যা করো তাড়াতাড়ি শেষ করো, আমি এখানে রাখতে পারতেছি না ওদেরকে। দ্যাট মিনস 3 বাহিনী প্রধানকে অনেক বেশিক্ষণ আটকায় ফেলছি, আর পারতেছি না। এই কথাটা আমি আপনাকে বলে দেই, সেই কর্নেল সাহেব এখনো জীবিত আছেন, এবং পরবর্তীকালে উনি এই সরকারে পুরস্কৃত হয়েছেন, ভালোভাবেই পুরস্কৃত হয়েছেন, কিন্তু তিনি এই কথাটা বলেও ফেলেছেন। কারণ সেনাবাহিনীতে আমরা যখন চাকরি করি, একসাথে চাকরি করলে অনেক ক্লোজ অফিসার থাকে, মনের মতো অফিসার, সুতরাং তার লয়্যালটিটা দুভাগ হয়ে গেছে। সেনাবাহিনীর প্রতিও একটা লয়্যালটি, যেটার জন্য তার অন্তদহন, যে এইভাবে সরকারের উচ্চ পর্যায়ের যোগ সদস্য আমাদের অফিসারগুলো মারা হলো। আর দ্বিতীয়টা যেটা হলো সেটা হলো লয়্যালটি, ওই যে বললাম লয়্যালটি, মঈন সাহেবের লয়্যালটি, ওই অফিসারটার লয়্যালটি, অনেকেরই লয়্যালটি। আমি এটাকে লয়্যালটি বলতে রাজি না, এটা হচ্ছে লোভ। নিজের ভাইয়ের রক্তের উপর দিয়ে নিজের বেনিফিট খোঁজার চেষ্টা, নিজের ভাইয়ের হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়ে, এটা কখনো হতে পারে না আর কি। আপনি কি কারণে এতটা সাবমিসিভ ওয়েতে বলছেন, এতটা মানে রক্ষা করা, মানে তাদেরকে একটু সেফগার্ড দেওয়ার চেষ্টা করছেন, সেটি আমার বোধগম্য না। আমি সেফগার্ড করার কথা বলছি না, আমি বাস্তবতাটা বলছি আপনাকে। কোনো যেহেতু আমি দুটো সাইড মুদ্রার, এই পিটপিট দুটোও দেখেছি, আমি যেহেতু সেনাবাহিনীতেও ছিলাম, আর আমি যেহেতু একজন সিভিলিয়ানও, আমি আপনাকে এই জন্য বললাম যে ওখানকার পরিস্থিতিটা যেমন, সেই পরিস্থিতিতে রিয়েক্ট করা বা কোনো কিছু করা, এগুলো অনেক সময় না, সবসময় এটা খুব জটিল বিষয়। আমি নিজে এখনো, আমি তো 84-এ আমি সেনাবাহিনী চাকরি ছেড়ে আসছি, আমি এখনো বিশ্বাস করি যে আমি যতদিন ইউনিফর্ম পরেছি, দেখেন আমার লেখক হওয়ার শখ ছিল, আমার অনেক কিছু করার শখ ছিল, আমি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি আমি ইউনিফর্মকে অপব্যবহার করবো না। আর এখন কিন্তু সবাই ইউনিফর্ম পরে পিএইচডি ডিগ্রি করে ফেলে, খেয়াল করছেন? হ্যাঁ, ল পরে ফেলে, MBA করে ফেলে, নাটক, অনেক নাটক হয়, কোনো কাজে লাগে না যে ডিগ্রিটা করে ফেলে। কিন্তু আমি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি যে আমি যদি লেখাপড়া করি, আমি যদি বাইরের জীবনে আমি দাঁড় করাতে চাই, আমার লেখালেখির হাত আছে, আমি কিন্তু বাইরে চলে আসবো। আমি ইউনিফর্মটাকে আমি মনে করি যে ওখানকার ইউনিফর্মটা একটা স্টেরিওটাইপ ব্যাপার, এটা আপনাকে ওইভাবেই ধরে রাখতে হবে। একজন সৈনিক সেইভাবেই থাকে, এবং ওইটা কোনো অকারণে করা হয় না। সেনাবাহিনী হলো আপনার পতিতাবৃত্তির মতো, এটা হলো পৃথিবীর সবচেয়ে ওল্ডেস্ট প্রফেশন, কথা বুঝছেন?
এটা কিন্তু ট্রায়াল এন্ড এররের মধ্যে এগুলো কিন্তু ইচ্ছে করে এটা এভাবে সাজানো হয়েছে যাতে এরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। তো সুতরাং ওখানে রাজনৈতিক ভাবে কি হলো ওটা মাথা ঘামানো আপনার দায়িত্ব নয়, সুতরাং আপনি ওইদিকে তাকাবেন না, এটা হলো নিয়ম। বাট আমার কথা হচ্ছে কি, না ঠিক আছে সেটি নিয়ম, কিন্তু কিন্তু আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমি যে সুবিধা নিচ্ছি না কোনো এখানে কিন্তু ভাইয়ের রক্তটাও ইম্পর্টেন্ট না, এখানে এখানে যে জিনিসটা আমরা এবং এই আমি আমি আবার হত্যা শিকার হচ্ছি, এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে যে আমি আবার হত্যা শিকার হচ্ছি, আমি চাকরি হারাচ্ছি, আমি হিউমিলিয়েট হচ্ছি, তো সেটাকে তো ডিসিপ্লিন বলে না। কোনো এখানে এখানে ভুলটা কথা হয়েছে, আমি যেটা বললাম আপনাকে প্রথমত কমান্ড ফেলিয়ার, আমি বললাম যে মহিন সাহেবরা কম্প্রোমাইজ, দেখছেন তো। আরেকটা জিনিস যেটা আছে, সেখানে সেনাবাহিনী গেছে, যায়নি যে তা তো না। দেখেন নাটকটা কি সুন্দর সাজানো হয়েছে, স্ক্রিপ্টটা দেখেন নাটকের। সেনাবাহিনী তো গেছিল, হ্যাঁ প্রধানমন্ত্রীর বক্তব্য আমি কোট করছি, আপনাদের কাছে ভুল তথ্য আছে। সেনাবাহিনী তো গেছিল, ওদেরকে গুলি করা হয়েছে। হেলিকপ্টার গিয়েছিল, হেলিকপ্টারকে গুলি করা হয়েছে। ম্যাডাম, দিস ইজ এ মিলিটারি অপারেশন। হেলিকপ্টার 10টা পড়ে যাবে, সেনাবাহিনীর 100 জন লাশ পড়বে, আমরা ওদেরকে ওভার পাওয়ার করবো, তারপরেই তো বিদ্রোহ দমন হবে। আমার 750টা অভিশাপটা মরতো না। আর দ্বিতীয় লেসনটা থাকতো, ভবিষ্যতে কোনদিন এই ধরনের বিদ্রোহ আর বাংলাদেশে হতো না। এবং এবং এই প্রসঙ্গে আমি একটা বক্তব্য দেখাতে চাই, আপনি যদি একটু দেখেন। কনক, তার আগে আমি একটা সেকেন্ড একটা জিনিস, অর্থাৎ বোমা বারুদ অস্ত্র যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো খুঁজে বের করা এবং মেনটেনেন্স করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী আজকে ভিতরে প্রবেশ করেছে। মরহুম স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুনের বক্তব্য। হ্যাঁ, এটা হলো শেষ ঘটনা, তাই না? ঘটনা যখন হত্যা যখন বন্ধ হলো, তার আগের ঘটনা সেলফ ডিফেন্সে কাউকে আক্রমণ করা তো যে কোনো আইনে এটা অ্যালাউড, আমাকে যখন কেউ মারতে আসলো তখন আত্মরক্ষার জন্য তো আমি মারবো। সেনাবাহিনী বিডিআর গেটে গেল, গুলি করে আমাদের একজন সৈনিক শহীদ হয়ে গেলেন। এরপরে কিন্তু আর কোনো কথা থাকে না কেন আমি আক্রমণ করব না। হেলিকপ্টার ওখানে গেল, হেলিকপ্টারে গুলি হলো, এরপরে আর কোনো কথা থাকে না কেন আমি আক্রমণ করব না। আমি নিশ্চিত খবর পাচ্ছি ভিতরে অফিসারদেরকে কিল করা হচ্ছে, এরপরে আর কোনো কারণ থাকতে পারে না কেন আমি আক্রমণ করব না। আপনি কোন গ্রাউন্ডে এটা জাস্টিফাই করবেন? কোন গ্রাউন্ডে? দেয়ার ইজ নো ডিফেন্স ম্যান, দেয়ার ইজ নো ডিফেন্স হিয়ার। এই তথাকথিত হত্যাকারীদের অথবা তাদের যোগসা, তাদের যে মাস্টার মাইন্ড, তাদের যে মদতদাতা, তাদের কোনো ডিফেন্স নাই। আপনি নানক তাপসকে, ওই ধরনের লোকদেরকে, সাহারাকে ওখানে পাঠিয়েছেন কেন? বিদ্রোহ দমনের জন্য কি সাহারাই বাংলাদেশ উপযুক্ত ব্যক্তি? ইতিহাসে কোথাও কি এরকম পাঠানো হয় কোন মহিলাকে যে বিদ্রোহ দমন করতে যান আপনি ওখানে? বিডিআররা তো ওদেরকে গুলি করলো না, আমার এতগুলো অফিসারকে মেরে ফেললো। কই নানক তাপস, ওই এমপি সাহারা, যারা যারা রাজনৈতিক, কই তাদেরকে তো কিছুই বললো না। এবং 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 শহীদ ভাই, আপনি যদি দেখেন আমার কাছে ওই সময় একটা ছবি আছে, আপনি দেখেন যে সেনার অফিসার নানক আর তাপসকে ব্রিফ করতেছে, সিচুয়েশন ম্যাপ দেখাচ্ছে হয়তো আলোচনার জন্য, তো এই পরিস্থিতিটা বোঝানোর জন্য। নানক আর আজম এই সিচুয়েশনের বোঝে কি না? নানক আর আজমকে ম্যাপ দেখাচ্ছে, আমার যতটুকু ছবিটা দেখে বোঝা গেল বোধহয় 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাকিম, আমার মনে হয়, অথবা ও কি 46 ব্রিগেডে ছিল বা কোথাও ছিল মনে হচ্ছে ফেসটা দেখে, আমি তো বহু বছরের গ্যাপ। হাকিম তো এখন নানক তাপসকে ম্যাপ দিয়ে বুঝাচ্ছে আমরা এই অপারেশনে যাচ্ছি, এটা অপারেশনের আগের ম্যাপ, তাই না? যে আমরা যাবো এই পরিস্থিতির ম্যাপ, এই তো? জি। নানক তাপস ইজ দ্য বস, তাদেরকে বুঝাতে হবে আমি কি অপারেশন করতে যাচ্ছি। দ্যাটস হাউ ইউ রান ইউর কান্ট্রি, ওকে? দ্যাটস হোয়াই ইউ আর সাফারিং টুডে। What the hell Nanak Tapas understands about military operation? What the hell they understand? তাহলে তোমরা এনডিসি তে স্টার্ট করে যাচ্ছ কেন? তো এখন তো মুখ খারাপ করতে হয়, ওকে? মুখ খারাপ করতে, তারপর এইসব প্রশ্ন করা হলে তারা তখন বলে হু আর ইউ, তখন আমার বলতে ইচ্ছা করে হু আর ইউ। নাচতে নাচতে নেতা হয়ে গেছো, নাচতে নাচতে দেশ ধ্বংস করে দিচ্ছ। এদের সম্বন্ধে কথা বললে আমার উত্তেজনা আসে, আই ফিল ব্যাড। কথা বুঝছেন? তবে আর ওরা অতটা বুঝেও না, আমি আপনাকে বললাম অতটা বুঝে না। ও কিভাবে এমপি হবে, কিভাবে মন্ত্রী, ওইটুকুই বুঝে। ও আসলে বুঝে না মানচিত্র কি, দেশ কি, ভারত কি ষড়যন্ত্র করে, আমেরিকা কি করে, দেশের ভিতরে কি হচ্ছে, অথবা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কিভাবে মেনটেন করতে হবে, এগুলো কিছু ওরা বুঝে না। তোরে ভাই, আমি বললাম তো, পুল আউট দেয়ার মার্কশিট, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তবে আপনি শহীদ এই পর্যন্ত ধরুন মানে তাপস, শেখ সেলিম, নানক, আজম,
ওয়ারেসাত হোসেন বেলাল, এদের ব্যাপারে অনেক মানে ভাষা কথা ছিল বা বিভিন্ন জনের কাছ থেকে শুনে কিছু বিষয় এসছিল। তো আমি যে অডিওটি শোনালাম বা আরেকটি অডিও আছে আমি আপনাকে শোনাচ্ছি, তো তাতে বিষয়টি স্পষ্ট, এবং এই যে অতি গোপনীয় যে প্রতিবেদন, এগুলো সবকিছু দেখার পরে আমি যেটি দেখলাম যে এই যে ভারতের প্রসঙ্গ বা অন্যান্য প্রসঙ্গে কেউ যায়নি, এবং আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টটা যেটি আপনি যার কথা যে রিপোর্টের কথা বলছেন সেটিতে আমরা যাব, তার আগে আমি আপনাকে একটু বলি, একটু জাস্ট টাচ করে যাওয়ার বিষয়টি, যে আমাদের সাবেক একজন বিডিআর সদস্য আমাকে একটি মেসেজ পাঠিয়েছেন, আমি যদি আপনাকে দেখাই। তিনি বলছেন যে হেডকোয়ার্টারে কর্মরত ছিলাম, ঘটনার দিন দরবার হলের সামনে আওয়ামী লীগ নেতা তোলাব আলীর ছেলে লেদার লিটনকে দেখতে পাই, এবং 25 মিনিটের মধ্যে ঘটনার সূত্রপাত। একটি অ্যাশ কালারের গাড়ি ভিতরে প্রবেশ করে, গাড়িতে আনুমানিক 7 জন লোক, বিডিআর এর ইউনিফর্ম পরা ছিল। তারা 6 জন গাড়ি থেকে নেমে ভিতরে প্রবেশ করে, সকল অফিসার এক লাইনে দাঁড়িয়েছিল, 6 জন এসএমজি হাতে ঢুকে ফায়ার শুরু করে। আমি জানতাম না, আপনি আমাকে এই জিনিসটা দেখাবেন। আমি আপনাকে বলে দিয়েছিলাম যে 9:15 একটা পিকআপ ভ্যান ঢুকছে। জি, ঢুকেছিল। গাড়ি ঢুকছে। এখন আপনি গাড়ির ব্যাপারে বিতর্ক করতে পারেন যে এটা কি পিকআপ ভ্যান ছিল, ব্ল্যাক কার ছিল, লোক কি 7 জন ছিল না 9 জন ছিল। ফ্যাক্ট ইজ, ওকে, whatever you call the flower, it's rose. এবং ক্যাপ্টেন শহীদ, আমি অন্য প্রসঙ্গে যাবো, তার আগে একটু বলি, আমি জেনারেল জাহাঙ্গীর সাহেবকে এক মেসেজ দিয়েছিলাম একটি ইন্টারভিউতে আসার জন্য আমার সাথে, বা সবকিছু মিলিয়ে তাকে আমি বেশ কয়েকবার টেলিফোন করেছি, মেসেজ দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনক তিনি রেসপন্ড করেননি। শুনলাম তিনি খুব জোরে সোরে এখন আল্লাহ বিল্লাহ করেন, পরকালে চিন্তায় ব্যস্ত হয়ে পড়ছেন। কি মনে করেন আপনি, এই যে জাহাঙ্গীর সাহেবের মতো একজন অফিসার, তদন্ত কমিটির প্রধান, এত হাজার পৃষ্ঠা তদন্ত রিপোর্ট, সবকিছু চাপা পড়ে গেল, বিচার হলো না, উনি কি মানে এরা কি ব্যক্তিগতভাবে কোনো গিলটি ফিলিংসে ভোগে না? গিলটি ফিলিংসে ভোগে বলেই তো আবাদতে মশগুল থাকতেছে, এখন তওবা করতেছে আল্লাহর কাছে যে আল্লাহ হ্যাভ ফেইলড। কিন্তু আবার একটা জিনিস বলি, জেনারেল জাহাঙ্গীর ব্যক্তিগত আমি যতটুকু জানি উনি কিন্তু মানুষটা ভালো মানুষ, নাইস পারসন, হ্যাঁ, একটা ভালো মানুষ। অতটুকু প্যাচ ষড়যন্ত্রকে উনি বুঝেন না ওইভাবে, আমি যতটুকু জানি। এবং উনি যেসব আপনার প্রশ্নের জবাব দেয় নাই এভাবে, কিন্তু আমাদের ব্যক্তিগত সার্কেলে আমরা যারা তার সাথে চাকরি করছি বা যাদেরকে চিনে, উনি যেসব সবসময় একটা ওই তার ভিতরে একটা হতাশা কাজ করছে যে এত সুন্দর একটা তদন্ত তারপরেও করলাম, করার পর এটার কোনো কাজ হলো না আর কি। ইট ডিড নট আইল্ড ইনটু এনিথিং ফ্রুটফুল। এটা ছুঁড়ে ফেলা হয়েছে আর কি রীতিমতো। তো আপনি তদন্ত করাচ্ছেন কেন? তদন্তগুলো হয় কেন বাংলাদেশে? একটা তদন্তের মুখ দেখেন কোন সময়? যেসব তদন্তের রিপোর্ট বের হয় না সবগুলোতে সরকার জড়িত। বটম লাইন, ড্র এ কনক্লুশন। যেখানে দেখবেন তদন্তের অর্ডার দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি, এখনই তদন্ত হবে, তারপর এটার কোনো রেজাল্টের মুখ দেখবেন না, এটার মধ্যে সরকার জড়িত, এবং এটার মধ্যে একদম সরকারের উচ্চ পর্যায়ের লোকটা জড়িত, মনে রাখবেন। আমরা অন্য প্রসঙ্গে যাই। আমি একটু দেখাতে চাই আপনাকে তদন্ত কমিটি, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনিসুজ্জামান সাহেবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন হয়েছিল। সেই তদন্ত কমিটিতেও আপনার মূলত তারা যেটি বলেছেন যে এই ঘটনার সঙ্গে হচ্ছে এই যে তাপস, শেখ সেলিম, তারপরে নানক, এদের সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে, এবং তদন্ত কমিটি অত্যন্ত হতাশার সঙ্গে জানিয়েছে যে তারা এই তদন্ত করতে যে কোনো পর্যায় থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি। আমাদের যারা গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন বাহিনী আছে তারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনিসুজ্জামান সাহেবের এই তদন্ত কমিটিকে কোনো ধরনের সহযোগিতা করেনি, এবং এই রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি দেখেন জনাব শহীদ ইসলাম, এই গোলাগুলির মধ্যে যেভাবে নানক, আজম, ওয়ারেসাত হোসেন বেলাল তারা যেভাবে সাদা পতাকা একটা নিয়ে নাটকের মতো করে সামনে চলে গেল, ভিতরে চলে গেল, কথা বলল, এবং আমাকে তদন্ত সংশ্লিষ্ট একজন জানিয়েছেন যে তারা ভিতরের যে ফোন কলের যে লিস্টটি তারা উদ্ধার করেছেন, সেই লিস্টে ফেব্রুয়ারির 23 তারিখ থেকে সম্ভবত 27 তারিখ পর্যন্ত নানকের সঙ্গে ডিআইডি তৌহিদ সহ বিভিন্ন পর্যায়ে প্রায় 200 বার কথা হয়েছে বিভিন্ন সময়ে, এটি তারা পেয়েছেন। কিন্তু পুরো অপারেশনটা ওরা টেলিফোনের মাধ্যমে গাইড করছে। জি, তো এই যে, কিন্তু তারপরও ধরেন নানক এবং আজমকে বিশ্লেষণ মানে তাদের ব্যাপারে তেমন কোনো অনুসন্ধান হয়নি। তো আমি একটি রেকর্ড শোনাতে চাই যে নানক এবং আজমকে অনেকে মনে করেন যে তারা খুবই কি বলবো মহান কাজ করেছেন বিডিআর
আম, আহ, যে যে ঘটনাটি তারা জীবনের ঝুঁকি নিয়ে ভিতরে গেছেন, সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু বেসিক্যালি এই দুইজনই কিন্তু ভয়াবহ রকমের কি বলবো কিলার। এবং আমি এখানে একটি রেকর্ড শোনাতে চাই দর্শকদের। এই রেকর্ডটি হচ্ছে শেখ সেলিমের একটি স্বীকারোক্তিমূলক রেকর্ড, এবং এর একটি ভাষা অংশ ইউটিউবে মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। আমি এটি হচ্ছে অন্য একটি গ্রুপের কাছে শেখ সেলিম যে কনফেস করেছেন তার একটি অংশ আমি শহীদ ভাই আপনাকে শোনাতে চাই, আপনার মাধ্যমে দর্শকদের শোনাতে চাই। স্টোরিটা আপনার দুই রকম আছে। আপনার কাছে আমরা যেটা জানতে চাই, যেটা আপনি জানেন এবং যেটা যেটা আমি জানি, যেটা আপনার সাথে মিল আছে। আমি জানি, আমি কিছু ছেলে পেলে ওখানে কারা এরা আপনার যুবলীগের কিছু স্যার, আপনি যুবলীগ নেই বললেন ওই নয় নানক আজম। What was the shop you did? মানে the whole thing was marked. কিভাবে এটা করা হয়েছিল এটা আমি জানি না কিভাবে করছে। আমি নিজের নদী মেকানিজম বানাতে না, আমি জানি না ও কিভাবে করছে, আমরা জানি না, মানে কাদের দিয়ে করাইছে, কিভাবে করাইছে। এটা হতে পারে ওদের বসেই প্ল্যানটা হচ্ছে, এইটুকু শুনছি। আপনি কি শুনেছেন সেটা আমাকে? আমি শুনছি না, নানু কাজম ওখানে মিটিং করছে এবং বলছে যে কোনো জায়গায় গোলমাল সৃষ্টি করতে হবে। ওই যে সেই গোলমাল সিস্টেমে যে পাস করানো হবে এই জন্য মানে গোলমাল তারপরে কানে কানে তাইকে পাঠাই দিচ্ছে, তারপরে এই ইনসিডেন্টটা ওইটা হয়ে গেল। সেই পরিপ্রেক্ষিতে আপনার ওখানে পাতিয়া গেছিল আমি জানি না, তবে এই দুজন যে ছিল এটা কনফার্ম। কিছু একটা ব্যাপার আছে এই পাঁচটা বার, কারণ এটা কিন্তু না ওরা কোনো জিনিস নাই, ওরা কিছু করবে কি করবে সেটা তো আর আমি আপনার বলানি বলতে যাবো না, কিন্তু ওরা এখানে একটা ঘটনা ঘটাবে এইটা আপনার নোটিস করেন। কি রিয়েলি বলেন বাচ্চাগুলো লাগাতে হবে, তারপর কিরে লাগাবে সেটা এটা আমাকে কেউ বলে নেই। আর কাকে ইউজ করছে তারা এটা করার জন্য, আর কাকে তারা দুজন ডিসিশন ওখানে ওই যুবলীগের কারে ইউজ করছে সেটা ওখানে ওই যে একটা ছেলে তো ধরাও করছে বোধ হয়। স্যার আপনি তো ইনসিডেন্টের পরে আপনারা তো মূল্যায়ন করেছেন, ডিসকাশন করেছেন, তো তখন একটু গান করার কথা আসেনি স্যার? কিছু কথা গান করার কথা বলছেন তখন না, গান কথা তো ইসেই বললো আপনার, ওটা তো পুলিশই বলছে, পুলিশই তো বলছিল যে গান বন্ধ করছে। স্যার আপনি খালি কায়দাভাবে কথা বলছেন, বুঝছেন স্যার? এখন হঠাৎ করে যে একটা খাপটা পাই স্যার, আপনারা করে যাবে স্যার। আমি এখন স্যার রাগ করতেছি, কিন্তু স্যার পুলিশ বলছে আপনারা কিনা আলাপ করলে কথাবার্তা বলতে বলে বলতেছেন না, কেন আমি রাগ কথা বলতেছি স্যার? আপনি ভাবতে সিগারেট খাওয়াচ্ছি এমনি নাকি স্যার? ওই সেশন শেষ, এখন আমার সেশন শুরু হচ্ছে। ক্যাপ্টেন শহীদ, আপনি বুঝতে পারছেন যে কি একদম সরল স্বীকারোক্তি যে ওই যে বিএনপির ক্ষমতায় আসার কদিন পরেই সম্ভবত 2004 সালে যে শেরাটন হোটেলের সামনে যে বাসে অগ্নিসংযোগ করে যে 11 জন মানুষকে পুড়িয়ে মারা হয়, সেই ঘটনায় নানক আজম সরাসরি যুক্ত। শেখ সেলিমের বক্তব্য তারা ওখানে ছিল, সাথে তাদের সঙ্গী সমিতি সহ। সো নানক এবং আজম যে ক্লিয়ার গ্রুপের সদস্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তাদের বুক কাঁপে না। বাস ভর্তি মানুষের মধ্যে আগুন জ্বালিয়ে পুড়ে মারে ফেলতে তাদের কোনো মিনিমাম কোনো বিকার কাজ করে না, আমরা তো দেখছি। এবং আপনি জানেন যে ইতিমধ্যে 2013 সালেই এই মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তো এই অবস্থা, মানে ভাই আমি যখন এই ইন্টারোগেশন বা সবকিছু মিলিয়ে যখন এই রিয়েল ফ্যাক্ট গুলো শুনছিলাম, বিশ্বাস করেন আমি গত কয়েকদিন খুবই মানে স্বাভাবিক অবস্থায় নাই, আমি খুবই মানে বেদনাদায়ক অবস্থায় আছি, খুবই বিক্ষিপ্ত অবস্থায় আমি দিনাতিপাত করছি। কি মনে করেন আপনি, কিভাবে দেখেন এই যে স্বীকারোক্তি, এই যে সরাসরি ইন্ডিকেশন, তারপরেও একটা দেশের এদের মধ্যে কেউ মন্ত্রী হচ্ছে, এদের মধ্যে কেউ মেয়র হচ্ছে, এরা খুব প্রভাবশালী ব্যক্তি, কি মনে করেন আপনি, কিভাবে দেখেন এই বিশ্লেষণটা জানতে চাই। এখন আমি যত বড় বিদ্যা নয়, এর জবাব তো আমি দিতে পারবো না। সুতরাং জবাব কোরআনে আছে, জাতি যেমন তার নেতা তেমন। তোমরা যেমন মানুষ, তোমাদেরকে আমি তেমন নেতৃত্ব উপহার দেব। আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলে গেছেন। আমাদের চরিত্র পরিবর্তন করি যদি, ভালো নেতৃত্ব আমাদের কপালে আসবে। আর আমরা যে অবস্থায় আছি এখন, এটা হলো দার্শনিক এবং ধর্মীয় ব্যাখ্যা, মোদ্দা কথায়।
কিন্তু এখন যদি আবার বাস্তবতার নিরিখে বলতে যান, তাহলে আমি বলবো যে এই দেশটাকে একটা পরিবারতন্ত্রের গণ্ডি থেকে বের করতে হবে। আপনি যতগুলো মাফিয়ার সৃষ্টি, মাফিয়ার উদ্ভব, মাফিয়ার বিকাশ, মাফিয়াতন্ত্রের এই যে পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে? জনগণ কি করবে? আমি বলছি এই পরিবারতন্ত্র থেকে রাজনীতিকে বের করে আনতে হবে পরবর্তী পরিবর্তনে। এখানে শুধু সংবিধান সংশোধন করলে হবে না, একটা গণভোট করে দেশটাকে আমরা আমাদের দেশের জন্য এই আপনার সংসদীয় গণতন্ত্রটা যেটা আমরা এখন আমরা যেটা প্র্যাকটিস করছি, এটা আমার কাছে ডিফিটিং মনে হচ্ছে না। আমাদের এখানে ভালো নেতৃত্ব বের করে আনতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে রাষ্ট্রপতি পদ্ধতি শাসনে চলে যেতে হবে। কেননা যতদিন পর্যন্ত আমরা সংসদীয় পদ্ধতি থাকবো, এই পরিবারতন্ত্রটা থেকে আমরা বেরোতে পারবো না। আর এই সমস্ত মাফিয়াতন্ত্রের সৃষ্টি হয় পরিবারতন্ত্র থেকে। ক্যাপ্টেন শহীদ, এই শেখ সেলিমের এই স্বীকারোক্তিকে আপনি কিভাবে দেখেন? ওনার যে কথাগুলা আপনি কিভাবে দেখেন? এবং এই জিনিসগুলা সবগুলা জাতি জানে, শুধু আমি আর আপনি না, শুধু সেনাবাহিনীর অফিসার না, অনেক রিক্সাওয়ালা এই ঘটনা জানে, একজন শ্রমিক এই ঘটনা জানে। এই জানার পরে এই যে বললাম তো, মাফিয়াতন্ত্রের ভিতরে পড়ে গেছেন আপনি একটা পরিবারতন্ত্রের চক্করের মধ্যে পড়ে গেছেন আপনি। এখন ওই ওদের লয়াল যারা থাকবে, আজকে সেলিমটা কে? ওই পরিবারতন্ত্রের লোক। নানক তাপসকে, তারা ওখানে কানেক্ট হয়েছে ওই পরিবারের সাথে। সুতরাং এই ব্যক্তিগত কানেকশন দিয়ে, ব্যক্তিগত আনুগত্য দিয়ে যখন রাজনীতি চলে, তখন তো রাষ্ট্র উপেক্ষিত হয়, সমাজ উপেক্ষিত হয়, সবকিছু উপেক্ষিত হয়। এই যে একটা থিওরিটিক্যাল প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটাকে আপনাকে মাথায় রাখতে হবে, এই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। আমরা অনেক আলোচনা করলাম আমার অনুষ্ঠানের শেষ দিকে। আচ্ছা, তাহলে আমরা কি আমাদের এই 50 বছর, এই তো আর কদিন পরে আমরা পড়তে হবে 50 বছরে বাংলাদেশের এই করুণ পরিণতি, তাই না? তো আপনি কি মনে করেন, আপনার শেষ কথা কি? এই দেশ, এই জাতি সবকিছু মিলায় এই মুহূর্তে করণীয় কি, বা আমরা কি করতে পারি? আস্তে আস্তে বুদবুদ গুলো জমা হচ্ছে, ইনশাল্লাহ সহসাই বাংলাদেশ একটা নতুন ডাইরেকশনের দিকে ধাবিত হবে। বাংলাদেশ আবার একটা নতুন সূর্যোদয়ের অপেক্ষা করছি আমরা। এখানে কিছু সন্তান আছে যারা তুলনাহীন, ওরা আকাশে তুলেছে ঝড়। ওদের কাহিনী শত্রুর খুনে, কামাল বারুদ গোলার আগুনে আজও রোমাঞ্চকর। এই দেশ স্বাধীন করেছে যারা, তাদের মতো আরেকটা নতুন প্রজন্ম থেকে আরেকটা গোষ্ঠী বেরিয়ে আসবে। আর বর্তমান তরুণ প্রজন্মকে আমরা বলতে চাই, তোমাদেরকে আমরা স্বাধীনতা উপহার দিয়েছি, আজকে তোমরা মিছিলে নেমে আসো। হেলাল হাফিজ বলেছেন, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকুক, বিশ্ববিদ্যালয়ে ধার ধরো না। তোমরা শ্রেষ্ঠ বিদ্যা অর্জন করো, শ্রেষ্ঠ মিছিল করো, শ্রেষ্ঠ সংগ্রাম করো। তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা বাংলাদেশ উপহার দাও, যাতে করে শতাব্দীর পর শতাব্দী এই দেশটা মাথা উঁচু করে দাঁড়াতে পারে। শিয়াল কুকুরের মতো বেঁচে থাকার জাতি আমরা নই। দক্ষিণ এশিয়ায়, ভারতবর্ষের ভিতরেই আপনার 30টা জাতিগোষ্ঠী আছে, যাদের নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে, ধর্ম পর্যন্ত আছে। শিখরা স্বাধীন হতে পারে নাই, কাশ্মীর স্বাধীন হতে পারে নাই, আসাম স্বাধীন হতে পারে নাই, শুধু বাঙালিরা স্বাধীন হয়েছে, তার মধ্যেও মুসলিম বাঙালিরা শুধু স্বাধীন হয়েছে। এটাকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই। এই জাতি কাউকে ক্ষমা করে না। সুতরাং এই জাতির সাথে বেয়াদবি করে, জাতির অধিকারকে ক্ষুণ্ণ করে, জাতির ক্ষতি করে আপনি বেশি দূর আগাতে পারবেন না। ইটস এ ম্যাটার অফ টাইম। দ্যাটস মাই লাস্ট ওয়ার্নিং। তোমরা যাহা অর্জন করেছো তা তুমি নিজ হাতে অর্জন করেছো, আল্লাহ তাআলা কোরআনে বলছে। আমরা এই সুযোগ দিতে 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 একটা জায়গায় আসছি। এখন আমাদের উপর একটা রক্তপাত আসবে, এই রক্তপাত হবে, তারপর প্রত্যেক ঘরে যখন একটা করে লাশ পড়বে, যখন অনুশোচনা আসবে, চোখের পানি আসবে, এবং আপনি যখন সৎপথে ফেরত যাওয়ার জন্য পথ খুঁজতে থাকবেন, তখন জাতি একটা ডাইরেকশনের দিকে যাবে। এখন তো আমি সবাই টাকা কামাচ্ছি 1000 কোটি, 2000 কোটি, 5000 কোটি, 10,000 কোটি। আমরা একটা ইলিউশনের ভিতরে আছি, একটা ঝিলকের ভিতরে আছি, কথা বুঝছেন? একটা মরিচিকার ভিতর দিয়ে পার হচ্ছি আমরা। এই আবেশটা কেটে যাবে। ওকে, সুনার এই আবেশটা কেটে যাবে। আসছে, সময় আসছে। আমার কাছে এই দেশটা প্রথম। আই লাভ মাই কান্ট্রি, দ্যাটস ইট। আমার দেশকে যে 12টা বাজাতে চাবে, আমি তার 14টা বাজাবো। অস্ত্র দিয়ে পারি, শক্তি দিয়ে পারি, বক্তব্য দিয়ে পারি, লেখনী দিয়ে পারি। আই এম নট গোইং টু স্পেয়ার দেম। আমি একাই 100, আই এম এ সিঙ্গেল ম্যান আর্মি। আমি সারা জীবন একাই ফাইট করছি। আমি কোনো দলেরও না, আমি কারো বেনিফিটও খাই না। ঠিক আছে? সো এগুলা দিজ আর থিংস অন রেকর্ড। খুদা হাফেজ, সবাই ভালো থাকুন, দোয়া করবেন। জি, ধন্যবাদ শহীদ ভাই। দর্শক, এতক্ষণ আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন,
এই বিডিআর হত্যাকাণ্ডের এই 12তম বার্ষিকীতে আশা করি আপনাদের কাছে অনেক কিছু স্পষ্ট হয়েছে। দর্শক ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।